অকস্মাৎ চরে ছিটকে পড়ল তরু। মাত্রই সেরে উঠেছিল ঠোঁটখানা। পুনরায় আবার একই জায়গায় চোট পাওয়ায় বুক চিরে আর্তনাদ বেরিয়ে এলো তার। অস্ফুটে গলার স্বর চিরে বেরোলো মা শব্দটি। সুরুজ মিয়া বসা ছিলেন। এ ঘটনার হতবিহ্বলতায় উঠে দাঁড়ালেন। তরুকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে ছেলের দিকে তপ্ত দৃষ্টিতে তাকালেন। সজীব অদূরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তরুকে দাঁড়াতে দেখে ফের এগিয়ে এলো হাত তেড়ে। মারতে বসবে তার আগে সুরুজ মিয়া ছেলের তেড়ে আসা হাতখানা চেপে ধরলেন। মেজাজ বিক্ষিপ্ত থাকলেও তার কণ্ঠটি দুর্বল। নরম গলায় শুধালেন, আমার মেয়ের গায়ের একটা আঁচড় দেওয়ার আগে 100 বার ভেবে নিবি সজীব। তোকে আমি আজ অবধি কিছু বলিনি। যখন যা চাইছিস তাই করছিস, তাই বলে আমার মেয়েদেরকে এভাবে অযথা মারধর করবি আর আমি বাপ হয়ে চুপচাপ দেখব সেটা? সজীব থমকে সুরুজ মিয়ার দুর্বল কিন্তু কঠিন মুখপানে ক্ষণকাল চেয়ে থেকে গমগমে সুরে জবাবে বলল, আপনার মেয়েরা এক একজন যে ধোয়া তুলসী পাতা, তাদের পক্ষ হয়ে এত কথা সাজে না আব্বা। বড়জনে প্রেম বাঁধিয়ে কি একটা বিচ্ছিরি অবস্থা করে ফেলছিল, ভুলে গেছেন? নেহাত আমি সময় থাকতে বিয়ে দিয়ে এই পরিবারের মান বাঁচিয়েছিলাম। আর আজ যখন আপনার ছোট মেয়েও সে একই পথের পথিক হচ্ছে আর আমি শাসন করছি, তখন আপনি কোন মুখে এসে আমাকে শাসাচ্ছেন? ছেলের ধারালো কথার প্রত্যুত্তরে সুরুজ মিয়ার চেহারাটা থমথমে হয়ে উঠল। বাপ ছেলের হঠাৎ নীরবতার মাঝখানে ব্যথাযুক্ত ঠোঁট নিয়েই তরু বলার চেষ্টা করল, আমি কিছু করিনি আব্বা, বিশ্বাস করো। সজীব খেকিয়ে উঠল তাই শুনে। আবার মিথ্যা কথা? তোকে একটা না 10টা চড় দেওয়া উচিত। মা থাকলে আজকে জুতা দিয়ে মেরে ঘর ছাড়া করতো, অসভ্য মেয়েলোক। শিক্ষকের সাথে প্রেম বাঁধাও, সারা মূল্যক তা ছড়ায়, আর তুমি বলো যে তুমি কিছু করো নাই। সজীবের কথাগুলো স্পষ্ট প্রশ্নের আভাস। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন মেয়ের মুখের দিকে তাকালেন সুরুজ মিয়া। বাড়ি ছিলেন না তিনি, এই অবেলায় আসার কথাও ছিল না। চেয়ারম্যান বাড়িতে গিয়েছিলেন কাজের জন্য। ওদের বড় বাগান আছে, সেই বাগান পরিষ্কারের দায়িত্ব পড়েছে তার উপর। ভুলবশত কিছু যন্ত্রপাতি বাড়িতেই ফেলে যাওয়ায় পুনরায় ফিরে আসেন এবং এসেই ছেলেমেয়ের এ অবস্থা দেখে তাজ্জব বনে গেছেন। বুঝতে পারছেন না সজীব এগুলো কি বলছে আর কেনই বা বলছে। অপরদিকে তরুকে এবার চুপ থাকতে দেখে তার বুকের বাঁ পাশটায় মোচড় দিয়ে ওঠে। তবে কি সজীবের বলা কথাগুলো সত্য? তনুজার মতো সেও আবেগে পা বাড়িয়েছে। মাহারা সন্তানগুলো কি খড়কুটোর মতো যা পায় তাই আঁকড়ে ধরে? কেন? সুরুজ মিয়ার দুর্বল মন আরো দুর্বল হয়ে ওঠে। তিনি ধীর গলায় বলেন, তোর ভাই যেগুলা বলল সেগুলা জবাব দে। তুই কি সত্যি এরকম কিছু করছিস মা? তরুর অশ্রুসিক্ত নয়নজোড়া বাবা দৃষ্টি থেকে সরে নত হলো। সুরুজ মিয়া কিচ্ছু বললেন না, শুধু সজীবের দিকে এক পলক চেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার গমন পথের দিকে চেয়ে সজীব চিৎকার করে বলতে লাগলো, কি এখন চলে যান কেন? এবার বলেন ওকে একটা আঁচড় দেওয়ার আগে আমাকে 100 বার ভাবতে হবে। এমন সন্তান পয়দা কেন করছিল আম্মা কে জানে। আমি এদের বাপ হলে 2টাকে এতদিনে জ্যান্ত কবর দিয়ে ফেলতাম। অসভ্য অজাত 2টা। বড় হওয়ার আগে এদের কুরকুরানি ওঠে। তরু ভেতর ঘরের দিকে ছুটে গেল। দোতলার মাচায় উঠে শুয়ে পড়ল বিছানায়। হাপুস নয়নে কেঁদে গেল সমানে। সে কাউকে বোঝাতে পারল না কি হয়েছিল সেদিন। সেদিন রোববারের বিকেল। চারপাশ ধেয়ে শীত নামছে হুহু করে, বাতাসে নিশি ঝরে। প্রকৃতি ইতিমধ্যেই রুক্ষতা ধারণ করেছে। চারদিক ফাঁকা করা শূন্যতা, অথচ ভেজা মাটির বোক মারিয়ে একজোড়া উদম পায়ে এগিয়ে চলছে মেঠো পথ ধরে। কান্না চোখে ফোফাচ্ছে থেমে থেমে। বুকের ওপর ধরে রাখা 2খানা বই এলোমেলো ভঙ্গিতে যেন এই পড়বে বলে এগিয়ে যাচ্ছে তাড়াহুড়োয়, যেন কোথাও যাওয়ার খুব তাড়া, কিন্তু আসলে গন্তব্য নেই। তরুর মনের আকাশে সেদিন কালো মেঘের ঘটা অন্য দিনের তুলনায় বেশি ছিল। পড়তে গিয়েছিল সে। সেই দিনের পর থেকে কল্পের সঙ্গে টুকটাক প্রয়োজন ছাড়া খুব একটা কথাই হয়নি। তবে সেদিন কথা হলো। নিয়ম ভেঙে, বাধা ভুলে কথার ফুলঝড়ি ছুটেছিল। পড়তে আসা আরও একটি মেয়ে মানজিয়া কল্পকে উদ্দেশ্য করে সস্তা ফ্লার্টিং ছুড়ে দিলে তরুর কেন যেন সহ্য হয়নি। ওদিকে কল্পও কিছু না বলে বেশ উপভোগ করছিল মানজিয়ার দুষ্টুমি, যা দেখে তরুর মেজাজ সপ্ত আকাশ ছয়।
হোমওয়ার্ক দেখানোর বাহানায় কল্পের কাছে গিয়ে তার আঙুল যখন ছুল, তরুর আর সহ্য হলো না। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে রাগ সমুদ্রের তীব্র স্রোতে ভেসে গেল তার মনের উপকূল। হেই হেই করে চেতে ওঠে মানজিয়ার ওপর। কলম কেন ভাঙলি? বাহানায় নিজের মনে জমা সবটুকু আক্রোশ সে মেটাতে চূড়ান্ত ঝগড়ায় ব্যস্ত যখন, তখন তাকে এক আকাশ সমান অবাক করে দিয়ে কল্প একটা চট দিয়ে বসল। এর আগেও বহুবার কল্পকে মেরেছে, কখনো হাতে স্কেলের বাড়ি, তো কখনো পিঠে উদম কিল। নরম তুলতুলে গালজোড়া এ প্রথম কল্পের স্পর্শ, তাও কিনা একটি চর। এহেন কাণ্ডে খিলখিল করে হেসে ওঠে মানজিয়া। মাথা দুলিয়ে দুলিয়ে হাসি হাসি মুখে বলে, বেশ হয়েছে দাদা। ষোড়শের ছোট্ট হৃদয় বাড়িতে তখন বসন্তরা নেই, বরং শীতের চেয়েও বেশি শূন্যতা। মেঘেদের ঘনঘটা অভিমানের মিছিল ডাকে। বুকের পার ভেঙে বেরিয়ে আসতে চাওয়া কান্নাগুলোকে ঠোঁট কামড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দুটো বই খাতা তুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিল সে। কোথায় জুতো, কোথায় ব্যাগ? তরুর শুধু মনে হয়েছিল সামনে দাঁড়ানো সুপুরুষটির চেহারা সে আর কোনোদিন দেখতে চায় না। শুকনো কাদা নিশিতে ভিজে জবজবে, কখনো পায়ের পাতা ডুবে যাচ্ছে, কখনো বা পিছলে পড়তে নিচ্ছে, তবু হাঁটার গতি বিন্দুমাত্র কমালো না তরু। গট 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 করে এগিয়ে চলছিল। কোথায় সে জানে না, শুধু জানে অধুরে। হারিয়ে যাবে সে, ফিরবে না আর কোনো দিন। কারো জন্য ছোট্ট হৃদয়ে বসন্তের কোকিল আসবে না আর, বিশেষ করে ওই মানুষটির জন্য তো একদমই নয়। মাথার ওপর কয়েকটি চিল উড়ে বেড়াচ্ছে আপন মনে। নিচ থেকে ওরাও বোধহয় দেখছে ষোড়শীর অভিমানী তেজখানা। চোখের জল টপ টপ করে ভিজিয়ে দিচ্ছে গাল, চিবুক, বুকের উপরের অংশ। সেদিকে ভ্রুক্ষেপ নেই ষোড়শীর। সে শুধু মুক্তি পেতে চায় সমস্ত যন্ত্রণা থেকে, সবটুকু অভিমান থেকে। সে মুক্তি পেয়ে ওই চিলের মতোই উড়ে চলে যেতে চায় বহুদূর। ঠিক তখনই পেছন থেকে একটা টান অনুভব করল সে। কেউ একজন তার গলা পেছন থেকে ঘুরিয়ে চেপে ধরেছে। হাঁসফাঁস করে ওঠে তরু। দাপাদাপি করে কয়েক সেকেন্ড। ছাড়া পেতে চায় বন্দি খাঁচার পাখির মতন। তারপর যখন ছাড়া পেয়ে পেছন ঘুরে তাকালো, তার চোখ জোড়ায় রাজ্যের বিস্ময় ভর করে। সেই সাথে অভিমান এসে জায়গা করলেও নাকের পাটায়। রাগে অভিমানে ফুঁসতে শুরু করলো সে। ফুঁসছে আরও একজন। আগুন ঝরানো কণ্ঠে কল্প শুধালো, গলা চিপ দিয়ে একদম মেরে ফেলবো বান্দরের নানি। আমার সাথে তেজ দেখাস? সব কিছু ভুলে গেল তরু। কে তার শিক্ষক, কতটুকু তার দাপট, ভয়, কুণ্ঠাবোধ কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল এক লহমায়। ফুঁসে ওঠার আগের রূপ এবার আগ্নেয়গিরির মতন। হাতের বইখানা কল্পের মুখ বাড়িয়ে ছুঁড়ে মারল সে। অকস্মাৎ এই আক্রমণে কল্প স্তম্ভিত। কোনো রকমে বইটি ধরে ফেলে তরুর দিকে তাকাতেই তরু হিসিয়ে বলল, আজ পর্যন্ত কখনো আমি আপনাকে কিছু বলিনি। কারণে অকারণে আপনি আমাকে অনেকবার আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, কিন্তু আমি সেসব মনে রাখিনি। আপনার প্রতি আমার হৃদয়ে যে দুর্বলতা আমি প্রকাশ করেছিলাম, সে দুর্বলতার কাছে মাথা নুইয়ে আমি আপনার সব কিছু মেনে নিয়েছি। কিন্তু তাই বলে আপনি আমার মনটাকে পাথর ভেবে বারংবার আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আর আজ আপনি মানজিয়ার জন্য আমার গায়ে আঘাত করেছেন। এই আঘাত শুধু আমার শরীরেই নয়, আমার হৃদয়ের সেই স্থানে গিয়ে দাগ কেটেছে যেখানে আপনার রাজত্ব ছিল। আপনার রাজত্ব আপনি নিজ হাতে ভেঙে চুরমার করেছেন। আপনার মুখটাও আমার দেখার আর ইচ্ছে নেই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? ইচ্ছে নেই, আমার আপনার মুখটাও দেখার ইচ্ছে নেই। শেষ কথাগুলো চিৎকার করে বলে উঠল তরু। দুই চোখের বাঁধ ভাঙা পানিতে তার জামার অনেকখানি ভিজে গেছে। সে পেছন ঘুরে ফের তরতর করে এগুতে নিলে অকস্মাৎ একটা কাণ্ড হলো। কল্প এগিয়ে এসে তরুর একটা হাত চেপে ধরল। এই প্রথম, যে ছোঁয়ায় রাগ নেই, শাসন নেই, আছে শুধুই আটকানোর অধিকার বোধ। তরু চমকে ফের পেছনে ঘুরল। তাকে আরও চমকে দিয়ে আচানক পাজা কোল করে তুলে নিল কল্প।
তাড়াহুড়োয় পায়ে এগিয়ে চলল ঘন বনের দিকে। তরু চেঁচালো, কাঁদলো, রাগ করলো, হুমকি দিল, শেষমেশ মিনতি করলো, তবু ছাড়া পাওয়া গেল না। ঘন বনের ভেতরের একটি গাছের ঘুড়ির সামনে এসে তবেই তাকে কোল থেকে নামালো কল্প। তরু হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলে। অবিশ্বাস্য চোখে সামনে দাঁড়ানো উদ্ভ্রান্ত দৃষ্টির পুরুষটির দিকে তাকিয়ে রয়। কল্পের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই, বরং সেও এক দৃষ্টিতে তরুকে দেখছে। হুট করে দুজনের মধ্যিখানে নামে নীরবতা। বেলা প্রায় শেষের কাঁটা এসে ঘুরতে শুরু করেছে। আলোর মায়া ফুরে অল্প অল্প করে নামছে আধার। শীতের বাতাস এতক্ষণ টের না পেল, হঠাৎ করে গায়ে লাগলো তরুর। শিউরে উঠল সে। কল্প বলল, কি চাস তুই? তার কণ্ঠে কি যেন ছিল, কিছু একটা, যাকে উপন্যাসের ভাষায় মাদকতা বলল, বাস্তব অর্থে মাদকের চাইতেও বেশি কিছু। মাদকের নেশা একসময় কেটে যায়। এই নেশা কাটানোর মতো কিছু বুঝি এই দুনিয়ায় সৃষ্টি হয়নি। তরুর বুক কাঁপে। আকস্মিক তেজ কোথায় পালালো কে জানে। সে চোখ নামিয়ে থিত হয়। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে ওঠে ফের। উত্তরের বদলে নীরবতাকে বেছে নিল সে। কল্প ধৈর্য হারায় না। কয়েক পলক নির্নিমেষ দেখে চলে মেয়েটির অভিব্যক্তি। এইটুকু মেয়ের কি রাগটাই না হৃদয়ের অন্তঃস্থলে। প্রেম বুঝি এমনই, ব্যাপরা। একটু এগিয়ে এসে খুব কাছাকাছি হলো কল্প। দুজনের মধ্যিখানে দূরত্ব এক হাতেরও কম। ধীরকণ্ঠে ফের জানতে চাইল, ভালোবাসবি আমাকে? রন্ধ্রে রন্ধ্রে ছুটে যায় কিছু। পাজরে পাজরে সংঘর্ষ হলো। হৃদয়ের কাঁপন ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি অঙ্গে। তরু চোখ তুলে তাকাতেই পারল না। নত মাথা আরো নত করে ফেলে। উত্তরের বদলে শুধয়, আমার যেতে হবে। কেউ দেখলে দেখুক। কথার মাঝে ফোড়ন কাটে কল্প। এগিয়ে এসে আরো কাছাকাছি হয়। দুজনের গভীর নিঃশ্বাস দুজনই শুনতে পাচ্ছে এবার। তরু একবার কল্পের দিকে তাকাতে চাইল, কিন্তু সাহস করল না। হৃদয়ের বাড়িগুলি ড্রামের মতো বাজছে। হঠাৎ অনুভব করলো একটি হাত, যে গালে চট দিয়েছিল সেই গাল জোড়া ছুঁয়ে দিল। পরম মমতায়, অনেকখানি যত্নে। মাদক কণ্ঠটি আবারও জানতে চাইল, বল না, ভালোবাসবি আমায়? তরু তাকালো এবার, খুব সাহসে। দুটি চোখে বন্যার পানি। ঠোঁট কামড়ে ধরে রেখেছে সে। কল্প সযত্নে সে অশ্রু ফোঁটাগুলি মুছে দিতে লাগলো। নিজ মনে আওড়ালো, সেদিন বলেছিলি চাঁদকে মেয়ে কোনো দিন ছুঁতে পারবে না, তবে এই দেখ আমি কেমন করে তোকে ছুঁয়ে দিচ্ছি। আমার আমার চন্দ্রিনী। ষোড়শী হৃদয় সইতে পারল না আর। হাঁটু ভেঙে নিচে বসে পড়ল ধপ করে। দিশেহারার ন্যায় কেঁদে চলল এরপর। সেই কান্না থামানোর জন্য ব্যতিব্যস্ত হলো না কল্প। কিছু কান্না থামাতে নেই, কিছু কান্না শেষই হয় আনন্দের জন্ম দিতে। সেইবার সেই বনে সেই সন্দেহ একজন আরেকজনের হৃদয়ে দেওয়া নেওয়া করল। গোপনে, যতনে, অনুভূতির শুদ্ধতম প্রাপ্তিটুকু নিয়ে। কেউ কাউকে বলল না ভালোবাসি। তবু দুই হৃদয়ের মালিকই জানল ওরা একে অপরের কতখানি কাছের। কি করে তা গ্রামের অন্যরা জেনে গিয়েছিল, কল্প বা তরুর কেউই সে কথা জানে না। বাড়ি অবধি খবর পৌঁছল দুজনেরই। রটে গেল নানান বৃষ্টি কথাবার্তা। কেউ কেউ বলল যা দেখেছে শুধু তাই। কেউ কেউ সেই কথার ভিত্তিতে আরও মাল মশলা যুক্ত করে রটিয়ে দিল গায়ের রক্ত উস্কে দেওয়ামূলক নানান বিচ্ছিরি কথা। বনের আধারে দুজন নারী পুরুষ কি জন্যে যেতে পারে, এ যেন বুঝতে বাকি রইল না কারো। জীবনটা জাহান্নামে ছিল। এক টুকরো জান্নাতের সুখের স্বপ্ন যাও বা এসেছিল ধরা দিতে, তাও মুহূর্তে হারিয়ে গেল টুপ করে। ঘরবন্দি হয়ে পড়ল তরু। অনেক চেষ্টা করে বড় আপাও করতে পারল না কিছু। ব্যাপারটাই যে এমন, কি করে মানবে সবাই? কোথায় তরুলতা খন্দকার আর কোথায় কল্প সরকার? জাত পাত গোত্রই শুধু আলাদা নয় যে, ধর্ম যে দুটি হৃদয়ের মিলনে বড় বাদ সেধে বসল। তরুর দিন থেকে রাত হয় চোখের জলে। রাতগুলো নামে গুমট নীরবতা নিয়ে। অস্পষ্ট আধারে তরু কত স্বপ্ন দেখে জেগে জেগে। কল্প এসছে, তার হাত ধরে সাহস দিয়ে বলছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। আমি আর তুমি, আমরা যে একে অপরের জন্য এই পৃথিবীতে এসেছি। যতই ঝড় আসুক, আমাদের সোনালি দিনগুলি ফিরে আসবেই তরু।
অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তরু অপেক্ষা করে যায়। দিন কাটে, সপ্তাহ কাটে, কাটে মাস। সজীব একদিন এসে খবর দেয় সব তৈরি। আগামী জুম্মাবারে তার ঠিক করা পাত্র রমজানের সাথে নগদ 2 লক্ষ টাকা দেনমোহরে তরুর বিয়ের দিন তারিখ ধার্য করা হয়েছে। তরু মাচায় বসে বসে সবটা শুনল, কাঁদল না, হাসল না, নড়ল না। চুপটি করে হাত বাড়ালো বুকের বাঁ পাশে, যেখানে মানুষটা রাজত্ব করে বসে রয়েছে চুপটি করে। ফিসফিস করে তরু শুধালো, আপনার চাঁদ অপেক্ষা করে আছে মেঘ। যদি না আসেন শেষে, তবে তৈরি থাকুন। ঘোর অমাবস্যায় চেয়ে যাবে আপনার পুরো পৃথিবী। জ্বরে নেতি আছে পাখির ন্যায় ছোট্ট শরীরটা, চঞ্চল দাপুটে চেহারাটা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। দাপিয়ে বেড়ানো পা জোড়া আজ থমকে আশ্রয় নিয়েছে বন্দি ঘরখানায়। বাতাসে শীতের আর্তনাদ, গা কাঁপিয়ে দেয় ক্ষণে ক্ষণে। তনুজা তরুর গায়ের উপর আরেকটি মোটা কাঁথা চাপিয়ে দিল। তরুর কপালের উত্তাপ পরখ করে বলল, কিছু না খেলে তো ভালো হবে না রে। খালি পেটে ওষুধ খেলে আরও অশান্তি বাড়বে। বারুক, তরুর দায়সারা জবাব। তনুজা একটা তপ্ত শ্বাস ফেলল। উবু হয়ে তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিলে সে জায়গাটা 2 আঙুলে ডলে মুছে নিল তৎক্ষণাৎ তরু। তনুজা দেখল, কিছু বলল না। নীরবে খানিকটা দূরে সরে বসে গামছার এক কোন পানি ভর্তি বড় বাটিটায় ভেজাতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো কত কিছু। কত আকুতি ভরা কণ্ঠে তরু চেয়েছিল তার স্বপ্নের পুরুষটিকে। তনুজার হাতে পায়ে ধরে বলেছিল, তাকে ছাড়াই জীবনই সার্থক হবে না যে। কিশোরে বয়সের আবেগ সে, প্রথম প্রেমের অনুভূতি। এর তীব্রতা তীক্ষ্ণভাবে হৃদয়ে আঁচড় কেটে গেছে। ক্ষতস্থানগুলোয় মলম লাগানোর জন্য তাকে প্রয়োজন। প্রত্যুত্তরে তনুজা কিছুই বলতে পারেনি। কি করে বলবে? তরু না হয় পাগল হয়ে গেছে। সে তো পাগল হয়ে যায়নি। কল্প আর তরুর ধর্ম আলাদা। কল্প হিন্দু বণিকের ছেলে, আর তরু মুসলিম ঘরের সাধারণ একজন মেয়ে। জাত, বর্ণ, সম্পদ সব কিছু থেকে মানা গেল, ধর্মের দিক দিয়ে কি করে মানা যায়? তাই তনুজা পারেনি তরুর এই চাওয়া পূরণ করতে। আর নিজের এমন কঠিন সময়ে বোনকে চুপ থাকতে দেখে তার ওপর অভিমানে ফেটে পড়ে ছোট্ট তরুর হৃদয়। বোনকেও দূরে সরিয়ে পর করে দেয় এক লহমায়। কেউ নেই তার, কেউ না। কেউ বুঝতে পারছে না কি ব্যথায় জর্জরিত তার হৃদয়ের গালিচা। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে ভাবনার গতিপথে লাগাম টানে তনুজা। ভেজা গামছার কোণটি তরুর কপালের ওপর চেপে ধরতে তরু কাটকাট গলায় বলে ওঠে, লাগবে না আপা, তুমি যাও এখান থেকে। রাগ হলো তনুজার, এত জেদ মেয়েটার। সেও কণ্ঠে ঝাঁজ মিশিয়ে প্রত্যুত্তর করল, কেন লাগবে না কেন? এভাবে না খেয়ে না ঘুমিয়ে মরতে চাস তুই? মরতে চাই। এমনিতেও তো এই জীবনের কোনো মানে নেই আপা। ওই শুক্রবার আসার আগে আমি মরে যেতে চাই। আমি মরলেই তোমাদের সবার সমস্যা সমাধান হয়ে যায়। তনুজার ইচ্ছে করলো ঠাটিয়ে একখান চল লাগায়। অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করে তরু চুলের ভেতর আঙুল চালাতে লাগলো। কণ্ঠের রাগটুকু মিলিয়ে দিয়ে সেখানে টানল শীতলতা। কোমল গলায় বলল, এসব বলে আমাকে আর কত কষ্ট দিবি? তুই কি ভাবছিস আমি যে ঝড় সামলে উঠেছি সেই ঝড়ে তোকেও পড়তে দেব? না রে তরু, তোর এই বিয়েটা যেভাবেই হোক আমি আটকাবো। দরকার হলে এখান থেকে তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব, কিন্তু তুই যা চাচ্ছিস তা আমি তোকে দিতে পারবো না। ওটা দেওয়া সাধ্য আমার নেই। ধর্মে যা নিষেধ, যা পাপ, তা তুই যতই অনুরোধ করিস না কেন ইহজীবনে আমার সায় পাবি না। তোর চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। ভীষণ উত্তাপ শরীরে, বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না সে। তবু তনুজাকে ঠেলে উঠে বসে ভেজা কণ্ঠে বলতে লাগলো, তবে দোয়া করো আমার যেন মৃত্যুই হয়। তার শূন্যস্থান আমি কাউকে দিয়ে পূরণ করতে পারবো না আপা। পাগল হয়ে গেছিস তরু, তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ হয়েছি পাগল, হয়েছি আমি পাগল।
তার জন্য আপা। ভালোবাসার এই বন্ধন খুব শক্ত বন্ধন আপা। এর সুতো ছিঁড়ে বেরিয়ে আসার কোনো পথ আমার জানা নেই। তরুর মুখটা দুহাতের আজলায় তুলে নিল সে। তনুজার চোখেও জলের পদচারণ। ভাঙা কণ্ঠস্বরে বলে, কেন ভালোবাসলি তবে? সব জেনেও কেন জড়ালি? তরু এক পলক থমকে ঠোঁটের কোণে সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটিয়ে তুলল। এদিক ওদিক মাথা নেড়ে বলল, হয় না আপা, অত হিসেব করে ভালোবাসা হয় না যে। ভালোবাসা না অদ্ভুত, অন্যরকম, সর্বনাশা। কেমন করে যে হয়ে যায় বুকে, যদি আমি জানতাম। ইস, ছটফট করে তরু। হাসতে হাসতে কেঁদে উঠে আবারও। তনুজা বিস্ময় নিয়ে বোনের এই উদ্ভ্রান্ত পাগল রূপ দেখে। তারপর জোর করে তাকে শুইয়ে দিয়ে কপালে ভেজা গামছা রাখল। গায়ের জ্বর সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে ইতিমধ্যে। একটু পরে শান্ত হয়ে ঘুমের দেশে হারায় তরু। তনুজা বাইরে দৃষ্টিপাত করে। নিকষ কালো অন্ধকারের কালো রাত। দূরে কোথাও একটা নাম না জানা প্রাণী ডেকে উঠল। সেই ডাকে বুক কাঁপে ওর। কেমন কুগীত কানে বাজে। এত নিস্তব্ধতা সহ্য হয় না। মনে হয় এজন্য ঝড়ের আগাম পূর্বাভাস। সকাল সকাল স্নানের অভ্যাস হরিহর সরকারের। স্নান শেষে মধু দিয়ে চায়ের কাপের 1 কাপ পানি খান তিনি। মাঝে মাঝে দুটো তুলসী ছেঁচে রস বের করে তাও মিশিয়ে নেন। তারপর দীর্ঘক্ষণ রোদে বসে বসে পত্রিকা পড়েন। সকালের মূল আহারের আগে তার এই অভ্যেস যুগেরও বেশি সময় ধরে চলছে। তবে আজ সে অভ্যেসের ব্যতিক্রম কিছু ঘটল। রাতে 1 ফোঁটা ঘুম না হলেও সকাল সকাল বিছানা ত্যাগ করে উঠোনে বেরিয়ে এলেন। কয়েক ডুবে স্নান সেরে এসে পাটির ওপর আসন করে বসলেন। ঠিক সেই মুহূর্তে মঞ্জু ভীত পায়ে এসে স্বামীর পাশে দাঁড়ালেন। হাতের কাপখানা বাড়িয়ে ধরে বললেন, খাইবেন না? অত্যন্ত কোমল গলার স্বর। হরিহর 2 চোখ বন্ধ করে রেখেছেন। সে অবস্থাতে কয়েক মিনিট নীরব রইলেন। হ্যাঁ না কিছুই বললেন না। এর অর্থ যে সে খাবে না সেটা বুঝতে দেরি হলো না মঞ্জুর। স্বামীর সঙ্গে দীর্ঘ 27 বছরের সংসার জীবন তার, তাই তাকে হাড়ে মাংসে চেনা। যেটা করবেন সেটা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন, যেটা করবেন না সেটাই দীর্ঘক্ষণ নীরব রইবেন। তবু তিনি গেলেন না। চুপ করে স্বামীর পাশে দাঁড়িয়ে রইলেন, যেন তিনি জানেন কিছু কথা বলবার জন্য হরিহর ভেতরে ভেতরে অশান্ত বোধ করছেন। কয়েক মিনিটের নীরবতাকে দীর্ঘ মনে হলো মঞ্জুর। একসময় হরিহর 2 চোখ খুলে স্ত্রীর পানে তাকালেন। ইশারায় তার পাটির ওপর বসতে বললেন। মঞ্জু বসেন। হরিহর বললেন, তোমার সুপুত্র কোথায়? ঘুমোচ্ছে। মঞ্জুর ছোট উত্তর। তার শেষ সিদ্ধান্ত কি তবে এই? মঞ্জু প্রত্যুত্তরে কিছুই না বলে দৃষ্টি ফিরিয়ে অদূরে চাইলেন। হরিহরের কণ্ঠে কাঠিন্য যোগ হয় এবার। তিনি বললেন, জেনে শুনে কেউ বিষ পান করতে চাইলে আমি আজ অবধি তাকে থামাইনি। আমার স্বভাবে নেই। বণিকের বংশধর আমি। আমার রক্তে আমার বাবার মতোই সমান তেজ বিদ্যমান। তবে প্রশ্ন যখন আমার ছেলের দিকে এসে আঙুল তুলেছে, তখন আমাকে আমার দম্ভ সরাতে হচ্ছে। কল্পকে কিছুতেই আমি বিষ পান করতে দেব না মঞ্জু। পড়াশোনা শিখিয়ে বোধহয় গোয়ালের সবচেয়ে শান্ত গরুটাকে অশান্ত করে তুললাম। মঞ্জু দীর্ঘশ্বাস ছাড়েন। অদূরে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনে বললেন, জানি না গো, তবে তোমাদের বাপ ছেলের এই রোষানলে না আমি ঝরে পড়ি। মঞ্জু, তীক্ষ্ণ কণ্ঠস্বরে তীব্র ডাকে মঞ্জু চমকে উঠলেন। আবেগে দেখছি তুমিও গা ভাসাচ্ছ। ছেলেকে প্রশ্রয় দিতে কোনোদিন না করিনি। তবে আজও যদি চুপ থাকি তাহলে আমার ঘর, আমার সংসার, আমার বংশে যে অলক্ষিত ছায়া পড়বে। কিন্তু কল্পকে কিভাবে বোঝাবেন আপনি? তার এক কথা, বিয়ে করতে হলে সেই মুসলমানের মেয়েকেই করবে, আর নইলে। মঞ্জু স্বামীর একটা হাত চেপে ধরে কণ্ঠে আর্তনাদ লুকিয়ে বললেন, আমার ভয় করে যদি কিছু করে ফেলে। আমার একটাই ছেলে, আমার অন্তঃপ্রাণ।
এই ভয় যে হরিহরের নেই তাও না, সে ভয় পাচ্ছে এই বয়সে এসে না সন্তানের চিতে আগুন দিতে হয়। কিন্তু যা আবদার সে করেছে তাও বা কি আগুন জ্বালানোর চাইতে কম কিছু কি? সমাজে তাদের একটা নাম আছে, প্রতাপ আছে, আছে প্রতিপত্তি। বড় বড় পুজোয় তাদের নামে অঞ্জলি দেওয়া হয়। তাদের এই বংশের ধারা আজ থেকে নয়, যুগ যুগ আগে থেকে বয়ে যাচ্ছে সম্মানের সহিত। সেইখানে কি করে ছেলের মন রাখতে মানকে বলি দিবে সে? এ যে পরম অধর্ম, অন্যায়, অসম্ভব। ভাবনা ছেড়ে বাস্তবে বেরিয়ে এসে বললেন হরিহর, ছেলেকে বোঝাও, তুমি তার মা মঞ্জু। তুমি দুর্বল হলে সেই সুযোগ সন্তান তো নেবেই। দরকার হলে নিজেকে বলি দিয়ে দাও, তবু তোমার ছেলেকে আমার বংশের ধারায় চুনকালি লাগানোর পথ বন্ধ করো। এত অধর্ম আমি সইতে পারবো না। হয় সন্তান নয় স্বামী, এক পথ বেছে নাও। টিনের বড় ঘরটা স্পিনপতন নীরবতা। উপস্থিত ছাত্র জনতার ভেতর থেকে একটি টু শব্দ আসছে না, এমনকি কারো নিঃশ্বাসের শব্দ শোনা দেয়, যেন সবাই দম বন্ধ করে বসে রয়েছে। কল্প ঘরে ঢুকে এক নজরে সবাইকে দেখে নিল। তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজও আসেনি তরু, জানে সে আসবে না আর কখনোই। তবু অবুঝ মন কেন অপেক্ষা করে বসে রয়? কত দিন হয় ওই চঞ্চল চতুর মুখখানা দেখা হয় না। অগোচরে রয়ে গেছে কত কথা। একটা কমলা রঙের ফতুয়ায় কল্পকে কি দারুণই না লাগছে, তবু তার ভেতরটা ফাঁকা। মেয়েটা থাকলে নিশ্চিন্ত কিছু একটা বিড়বিড় করে বান্ধবীদের নিয়ে হাসত। গোদলি শেষ বেলা, পরানোর পাট চুকিয়ে ভেতর বাড়িতে গিয়ে ঢুকে কল্প। উঠোন মারিয়ে পেছন দিকে এলো। কলঘরটা শূন্য। কল চেপে শূন্য বালতি পূর্ণ করলো। তারপর মগ ভরে পানি নিয়ে পা দুটি সুন্দরভাবে ধৌত করতে লাগলো। তার মধ্যে শুকনো গামছা সমেত সেখানে হাজির হয় মঞ্জু। ভেজা পায়ে জুতো পরতে পারে না কল্প, দীর্ঘদিনের অভ্যাস। একপাশে দাঁড়িয়ে ছেলের মলিন মুখপানে চেয়ে রয় মা। কয়েকদিনের ব্যবধানে কেমন অন্যরকম হয়ে গেছে ছেলেটা। চুপচাপ, শান্ত, কথা বলে না প্রয়োজনের বাইরে একটিও। রাত হলে খোলা আকাশের নিচে বসে বসে কি যেন ভাবে। ইচ্ছে করে জিজ্ঞেস করতে, কি ভাবিস? তারপর আর করে না। বোঝে যে দুঃখ ছেলের বুকে পাথরের ন্যায় ভার। মায়ের মন সেই দুঃখের পরিমাণ বোঝে। কল্প মায়ের দিকে তাকিয়ে নীরবে হাত বাড়ালো। গামছাটা হাতে নিয়ে ভেজা পা জোড়া মুছতে লাগলো। মঞ্জু বলল, কিছু খাবি আব্বা? এক কাপ চা করে দেই? কল্প মাথা নাড়ল। না মা, খিদে নেই। দুপুরেও খাসনি, ভালো লাগছে না। না খেলে শরীর ভালো লাগবে কি করে আব্বা? শরীর না মা, আমার মনটা ভালো লাগছে না। মঞ্জু ক্ষণকাল থমকে ছেলের পিঠের ওপর নিজের একটি হাত রেখে মমতার সুরে বলল, একটা কথা বলি আব্বা। কল্প মায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে, ঠোঁটে কিছু বলল না। মঞ্জু ছেলের নীরব সম্মতি বুঝতে পেরে পূর্বের ন্যায় মমতাপূর্ণ কণ্ঠেই বলতে লাগলো ধীরস্থিরভাবে, আব্বা, তোর যখন 3 বছর বয়স তখন একদিন রাতের বেলা তুই একটা কেক খেতে চাইলি। যেন তেন কেক না, জন্মদিনে যে কেক কাটে না সেসব। ওই সময় গ্রামে এই কেক পাওয়া ছিল দুষ্কর ব্যাপার। যাও বা গঞ্জে পাওয়া যেত, 2-3 দিন আগে থেকে বলে রাখতে হতো বেকারিতে। আমি তোরে বোঝালাম, তুই বুঝতে নারাজ। খাবার জেদ ধরে সে কি কান্নাকাটি। রাত তখন 10টা কি 11টা। আশেপাশে কোথাও একটা কিচ্ছু নেই। সেই অবস্থাতে তোর আব্বা হাতে টর্চ নিয়ে বের হয়ে গেল। পায়ে হেঁটে সেই গঞ্জে গিয়ে বেকারের মালিকের বাড়ি খুঁজে তাকে ঘুম থেকে জাগিয়ে তাদের কাছ থেকে তোর জন্য 1 পিস কেক নিয়ে এলো। বুঝতে পারছিস আব্বা, তুই কিছু চাইছিস আর তোর আব্বা তোর সে চাওয়া অপূর্ণ রেখেছে। এমন কোনো দিন হয়নি রে আব্বা। তোর জেঠুরা বলেছিল তোকে পারিবারিক ব্যবসায় বসাতে। তোর আব্বা তোর মতামত নিল। তুই বললি তোর পড়াশোনার অনেক ইচ্ছে। তোর আব্বার দ্বিতীয়বার ভাবেননি।
সবার কথার ঊর্ধ্বে গিয়ে তোকে কলেজ পাশ করালো, শহরে পাঠালো, তার কাছে কিছু চেয়েছিস আর পাসনি? এমনটা কোনোদিন হয়েছে বলতে পারবি? আজ যখন সে তোর চাওয়া পূরণ করতে পারছে না, তখন তুই বুঝে নে না আব্বা, কমতি দিয়েই মানুষ, দুর্বলতা নিয়েই মানুষ, নিয়ম নীতি শৃঙ্খলা সব মেনেই মানুষ। কল্প চুপ করে রইল। তার বলার মতো অনেক কিছুই আছে, আবার যেন কিছুই নেই। এমন একটা দোলাচলে ভগবান তাকে এনে ফেলেছে যেখানে কিছু বলাও সাজে না, আবার ঠিকমতো বাঁচতে পারাটাও দায়। তোর আব্বা কষ্ট পাচ্ছে খুব, তোকে বলতে পারছে না, আমাকেও বলছে না, কিন্তু মানুষটাকে তো আমি চিনি। যে কষ্টের ভার বইতে তোর বুক ভাঙছে, সে একই কষ্টের ভার তার কাছে বহুগুণ। আর তোরা দুজন ছাড়া আমি অসম্পূর্ণ আব্বা। মঞ্জু অঝরে কেঁদে ফেললেন। কল্প তার সম্মুখে দাঁড়িয়ে রইল রাতের আধারের নিস্তব্ধতা নিয়ে। বলার ভাষা নেই কিছু। ব্যর্থ সন্তান সে, বুকের ব্যথা বেড়ে হয়েছে দ্বিগুণ। মঞ্জুর এই কান্নারত চোখের পানি মুছিয়ে দেবার ক্ষমতা কি তার সত্যিই নেই? মেঘময় সকাল, আজ 3 দিন হলো সূর্যের দেখা নেই। পুরো গ্রাম কুয়াশার চাদরে আচ্ছাদিত, বরফের মতো ঠান্ডা চারপাশ। সারাক্ষণ টুপটুপ বৃষ্টির ন্যায় নিশি ঝরছে। এই বৈরী আবহাওয়াতেও তনুজা বেরিয়েছে গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। তরুটার শরীর আগের চেয়েও বেশি রুগ্ন হয়ে গেছে। মন যখন মরে যায়, শরীরও বোধকরি বেঁচে থাকার শক্তি হারায়। তার দিকে তাকানো যায় না। চঞ্চল মুখের কোথাও আর দাপট নেই। সবখান জুড়ে শুধুই বিষাদের মলিনতা। তার সুস্থতার জন্যই কিছু ওষুধের প্রয়োজন। সেসব ক্রয়ের উদ্দেশ্যেই তনুজার গঞ্জ ভ্রমণ। গ্রামের পথে একটা অটো নেই। হেঁটে হেঁটে বাজার অবধি যাওয়া লাগবে, তারপর যদি কিছু পাওয়া যায়। আশেপাশে লোক সংখ্যা নেই বললেই চলে। এমন জমে যাওয়া ঠান্ডায় কে বেরোতে যায়? হঠাৎ করে পরিচিত একটি কণ্ঠস্বর তনুজার পথ রোধ করে। তনুজা থমকে পেছন ঘুরে তাকালো। কুয়াশা চাদর ফুঁড়ে বাসার এগিয়ে আসছে, তার হাতে জ্বলন্ত সিগারেট। একটু পরপর নাকমুখ দিয়ে বিশ্রী ভঙ্গিমায় ধোঁয়া উড়াচ্ছে লোকটা। তনুজার ইচ্ছে করল ছুটে পালিয়ে যেতে, কিন্তু পারল না। অদ্ভুতভাবে তার পা জোড়া যেন রাস্তার সঙ্গে মিশে দাঁড়িয়েছে। তনুজা এত ঠান্ডার ভেতরে ঘামতে লাগলো। বাসার এগিয়ে এসে কুৎসিত ভঙ্গিতে তনুজাকে উদ্দেশ্য করে এক মুঠ ধোঁয়া ছাড়ল। আর চোখে তনুজার মুখশ্রী দেখে নিয়ে একগাল হেসে বলল, আরে কই যাও এই সাত সকাল বেলায়? এত ঠান্ডার মধ্যে বাইর হইছ কেন? মেজাজ খিচড়ে গেল, ওপর দিয়ে শান্ত রইল সে। কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়েও বেশি শীতল রেখে জবাব দিল, একটু গঞ্জে যাচ্ছিলাম, দরকারি কাজ আছে। তাই নাকি? কি এত দরকারি কাজ? আর আমারে বলতা। তোমার সব দরকার তো আমারও দরকার। তনুজা ঠোঁটের কোণে হাসির ফোয়ারা ফুটিয়ে তুলল। জি চাচা, এরপর থেকে দরকারি কাজগুলো আপনাকে না জানিয়ে করব না। এবার যাই তাহলে। নিমিষে হাতে সিগারেটে মাটিতে ফেলে পায়ে পিষে কটমট চোখে তার দিকে তাকালো বাসার। তিরিক্ষি কণ্ঠে বলল, ওই মাইয়া, বারবার চাচা ডাইকা বাইচা যাবা ভাবছ? তোমারে যদি বিয়া না করতে পারি, তাইলে এই গ্রামে তোমার ভাইয়েরা চাকরি করে খাওয়া লাগবো না। বুঝতে পারছো? তনুজা ভরকে গেল না। বাসারের মতো একটা নোংরা নিজ কিটের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি বা আশা করা যায়? এ ধরনের মানুষেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্যকে আঘাত করতেও দুবার ভাবে না। সে পূর্বের ন্যায় শীতল কণ্ঠেই জবাব তুলল, আমি তো বুঝতে পারছি চাচা, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আশা করি আপনার ছেলে আপনাকে বোঝাতে সক্ষম হবে। এহেন কথায় চমকালো বাসার। চোখে মুখে রাগের তীক্ষ্ণতা ফুটিয়ে তুলে বলল, তুমি আমার ছেলেরে কি বলছো? ঠোঁটের হাসি চওড়া হয় তনুজার। কি বলবো? আপনি যা করছেন তাই বলছি। আমার ভাবির সাথে মিলে আপনি আপনার মেয়ের বয়সে একজনকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আমি শুধু সেটাই আপনার ছেলেকে বলেছি। আপনার ছেলে খুবই ভদ্র আর বিচক্ষণ, বুঝলেন? আপনি মানুষ হিসেবে ব্যর্থ হলো, বাবা হিসেবে ভালোই শিক্ষা দীক্ষা দিয়েছেন দেখছি। সে আমাকে আশ্বস্ত করেছে
আপনাকে সাইজ করার জন্য যা করার দরকার তা সে করবে। ওই মাইয়া মুহূর্তে এগিয়ে এসে তনুজার গলা টিপে ধরে শক্ত হাতে ফনা তোলা সাপের ন্যায় হিসিয়ে বলে, তোর মতো বাজারের মাইয়া আমার ঘরে আনার কথা বলছি দেখা নিজের দাম দেখাইতেছস? তুই জানোস তোর মতো আমার সাথে শোয়ার জন্য হাতে পায়ে ধইরা বসে থাকে, তাও আমি তোরে বউয়ের সম্মান দিতে চাইছি। নাইলে কিছু টাকা ফেললেই তোরে আমার হাতে বিয়া ছাড়াই তুইলা দিতে তোর ভাবি দুইবার ভাবত না। তনুজা হাঁসফাঁস করে, ছোটার জন্য নড়ে চড়ে ওঠে, পারে না। বাসারের শক্তির কাছে সে ধরাশায়ী। গায়ের শক্তিতে না পেরে সে তড়িৎ মস্তিষ্ককে কাজে লাগায়। এক নজর বাসারের পজিশন বুঝে নিয়ে তার তলপেট বরাবর কোষে লাথির আঘাত বসিয়ে দেয়। কুই কুই আওয়াজে সরে যায় বাসার, তলপেট চেপে ধরে নিচে বসে পড়ে। অবিশ্বাস্য আগুন ঝরানো দৃষ্টিতে তনুজার দিকে তাকাতেই তাকে উদ্দেশ্য করে একদলা থুতু ছুঁড়ে দেয় তনুজা। গলার স্বর মোটা করে বলে ওঠে, আমি তোর বাজারের খানকিনা। আমার সম্মান আমি নিজেই রাখতে জানি, আর যে আমাকে কয়েকটা টাকার বিনিময়ে তোর হাতে তুলে দিতে পারে সেও যে তোর মতে অমানুষ সেটা আমি জানি। এই লাথিটা তোর পেটে না দিয়ে জায়গা মতো মারা উচিত ছিল, যাতে জনম ভরে মেয়ে মানুষের স্বাদ তোর মিটে যেত। আর যদি কখনো কোনো দিন আমার আশেপাশে তোর মতো কুকুরকে আমি দেখি, সেদিন তোকে জবাই করে দিত দুইবার ভাবব না। পুরুষকে যদি আল্লাহ তেজ দিয়ে পাঠান, তবে আমাদেরকেও দুর্বল বানিয়ে পাঠাননি, কথাটা মনে রাখিস। ঘর্মাক্ত মুখে বাসারকে কয়েক সেকেন্ড দেখিনি তনুজা গট গট পায়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। একটু দূরে যেতেই তাকে গিলে নিল কুয়াশার চাদর। বাসার নিচে বসে রইল বেশ কিছুক্ষণ। লাথির আঘাতটা বেশ জোরে সোরেই লেগেছে তলপেট বরাবর। শীত হোক বা অন্য কোনো কারণ, গঞ্জ আজ ফাঁকা প্রায়। লোকজনের দেখা পাওয়া ভার, চারদিকে বিরাজমান শূন্যতা। তনুজা খুঁজে পেতে একটি ফার্মেসি পেল। সেখানে অবস্থানরত ছেলেটির সাথে কথাবার্তা বলে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন জাতীয় কিছু পথ্য কিনে সে রাস্তার মুখে এসে দাঁড়ালো। এখান থেকে অটো বা ভ্যান জাতীয় গাড়ি পাওয়া যাবে। পায়ে আর শক্তি নেই হাঁটার। কিছু সময় অপেক্ষা করতে হলেও করবে সে। গায়ে বোরকা, মুখে নিকাব, আদতে তাকে চেনার উপায় নেই। তবু তার নাম ধরে যখন ডেকে উঠল কেউ, তনুজা অনেকখানি চমকে পাশ ঘুরে তাকালো। আবিষ্কার করলো পরিচিত একখান মুখ। হাসি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। সেদিনের ন্যায় আজও আশফাক এগিয়ে এসে নিজের একটি হাত বাড়িয়ে ধরল। ঝলমলে গলায় বলল, আরে আপনি যে, কেমন আছেন? আর তনুজাও সেদিনের মতো বাড়ানো হাতটি অগ্রাহ্য করে কথা চালিয়ে গেল স্বাভাবিক কণ্ঠে। উত্তরে বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি? আশফাক বিন্দুমাত্র অপমানিত বোধ করে না, বরং বাড়ানো হাতটি প্যান্টের পকেটে ঢুকোতে ঢুকোতে জবাব দিল, এই তো দেখতেই পারছেন, একদম সুস্থ। কথার পিঠে যাক ভালো বলে চুপ করে রইল তনুজা। মাথায় বোথা যন্ত্রণা হচ্ছে। চারদিকে নানান চিন্তারা কুরে কুরে খাচ্ছে। বিশেষ করে বাসারের চিন্তায় বেশি যন্ত্রণা বোধ হচ্ছে। নিশ্চয়ই সে পাল্টা কোনো স্টেপ নেবে। কিন্তু সেটা কি? আদৌ কি বাসারের মতো নোংরা কিটার হাত থেকে বাঁচতে পারবে তনুজা? আপনার কি মন খারাপ? আকস্মিক কথাখানায় সমস্ত ধ্যান ভঙ্গ হয় ওর। আশফাকের দিকে চেয়ে একটি মৃদু শ্বাস ছাড়ে। দুপাশে মাথা নেড়ে শুধয়, না। তবে যে চুপচাপ। এমনি আমাকে দেখে খুশি হননি, তাই না? খুশি হওয়ার মতো কোনো কারণ তো নেই। আর যদি আমি আপনার হাজব্যান্ড হতাম, তাহলে নিশ্চয়ই হাজব্যান্ডকে এক নজর দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যেতেন। এহেন কথায় বিস্মিত হলো তনুজা। ঠোঁট জোড়া হা হয়ে গেল কিঞ্চিত। তা না দেখতে পেল আন্দাজ করে নিল আশফাক। শব্দ করে হেসে উঠল। হাসি মুখে বলল, মজা করছি। ধাতস্থ হয় তনুজা। সেও অল্প বিস্তর হাসি ছুড়ে দেয়। আচ্ছা, তাই এখানে কি? এসেছিলাম একটু দরকারে। কাজ শেষ? হ্যাঁ। বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আমি পৌঁছে দেই? এক পলক তাকালো তনুজা। আশফাক জানে মেয়েটি তার বুকে ব্যথা দিয়ে না বলে উঠবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তনুজা আস্তে ঘাড় কাত করে ছোট উত্তরে বলল, আচ্ছা। অবাকে চূড়ান্ত বলে যদি কিছু থেকে থাকে,
তবে সেইটাই হয়েছে আশফাক। করবে না করেও নিজের বিস্ময়তা লুকোতে পারে না তনুজার থেকে। তড়িগড়ি করে বলে, আমার সঙ্গে বাইক আছে, আপনি বাইকে যাবেন? এবারও তনুজা হ্যাঁ সূচক মাথা দোলালো। চোয়াল যেন খুলে পড়ার জোগাড় আশফাকের। আজ সকালবেলায় কার মুখ দেখে ঘুম ভেঙেছিল কে জানে। সে তনুজাকে অপেক্ষা করতে বলে নিজের বাড়ির দিকে ছুটল বাইক নিয়ে আসার জন্য। যেতে যেতে ভাবতে লাগলো কার মুখ দেখে উঠেছিল সে। এবার থেকে প্রতিদিন সেই মুখটা দেখে ঘুম থেকে ওঠার ব্যবস্থা করবে সে। বেলা কত বোঝার সাধ্য নেই। এখনও চারিপাশে কুয়াশার চাদর জাপটে রয়েছে। কবে চাদর ফুঁড়ে সূর্যের আলো পৌঁছবে প্রকৃতি কে জানে। শীতের এই রুক্ষতা আর যেন সহ্য হয় না। সব কেমন নির্জীব, নিস্তব্ধ, অসার। বাইক মধ্যম গতিতে চলছে। অনেকখানি জায়গা ফাঁক রেখে তনুজা বসেছে পেছনে। প্রকৃতির মতো সেও চুপচাপ, নীরব। ওদিকে আশফাকের মনে নানান প্রশ্নের ঝড়। কিছু একটা না হলে এই মেয়ে এত চুপ তো থাকতো না। আর এভাবে রাজি হয়ে গেল তার সঙ্গে যাওয়ার জন্য। কেন, কি কারণ? জিজ্ঞেস করলো তো বলছে না কিছু। আশফাক কথা খুঁজতে লাগলো। নীরবতাকে ভাঙতে বলল, আপনার বাড়িতে কে কে আছে? তনুজা শীতল কণ্ঠে জবাব দিল, বাবা আর আমার একটা বোন। ভাই আছে অবশ্য, তার পরিবারও আছে, তবে তাদেরকে ঠিক আপন মনে করতে পারি না। কেন? প্রশ্নটা করে আশফাক বুঝতে পারল খুব বেশি ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করা হয়েছে। তাই তনুজা কিছু বলবার আগে সে পুনরায় বলে উঠল, দুঃখিত, আমি এমনি কৌতূহল থেকে। তাকে থামিয়ে দিয়ে তনুজা বলল, না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আপনি আজ আমার সঙ্গে যেতে রাজি হলেন কেন? জানেন এই প্রশ্নটার উত্তর জানতে না পারলে আমি সারা রাত ঘুমোতে পারবো না আজকে। এমনকি খাওয়াও হজম হবে না। আমার আবার বড্ড কৌতূহল। আপনি কি দয়া করে এই অসহায়ের প্রতি একটু সহায় হবেন? আশফাকের শেষ বাক্যটিতে অনুনয় মেশানো, কণ্ঠে আকুতি, যেন ভিক্ষে চাইছে কিছু। তনুজা হেসে ফেলল। সে হাসির শব্দে কি যে শান্তি লাগলো আশফাকের। মনে হলো এই মেয়েটিকে সারা জীবন এমন হাসি খুশি রাখবার জন্য যদি তাকে ভিক্ষুক হতে হয় তবু সে রাজি। হাসি থামিয়ে শুকনো ঢোক চাপে তনুজা বলল, সত্যি জানতে চান? অবশ্যই, ঝটপট উত্তর আশফাকের। ঠিক আছে, বলছি। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কাউকে কিছু বলি না, তবে আপনাকে কেন যেন বিশ্বাস করলাম। এই কথা আশফাকের হৃদয় বাড়ির আনাচে কানাচে হুট করে বসন্তের ছোঁয়া লাগলো। একটু উত্তপ্ত বাতাস বয়ে গেল শরীর মন জুড়ে। সে ঘাড় দুলিয়ে ধন্যবাদ জানালো। তনুজা বলতে লাগলো তার স্বরে, আমি একজন বিধবা। মাত্র 16তে আমার বিয়ে হয়েছিল ভাই এবং ভাবির পছন্দ করা পাত্রের সাথে। বলা বাহুল্য, যার সঙ্গে বিয়ে হলো সে বয়সে আমার চেয়ে অনেক 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 বড়। আমার মা খুব ছোটতেই মারা যান। এরপর আমি আর আমার ছোট বোন আর বাবা, আমরা 3 জন ভাইয়ের ওপরে নির্ভরশীল হয়ে পড়ি। আর সংসারের কর্ত্রী হয়ে ওঠে আমার ভাবি। যাই হোক, ভাগ্যকে মেনে নিয়ে আমি সংসার করে গেলাম। যথারীতি আমার স্বামী আমাকে ফেলে কিছুদিন হলো মৃত্যুবরণ করলে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে পুনরায় বাবার বাড়ি মানে আমার ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সেই থেকে শুরু সবটা। বরাবরই আমি এ বাড়ির একজন বোঝা। আমাকে যত দ্রুত বিদায় করা যায় আর কি। তাই ভাবি তার নিজের পছন্দে আবার একজন পাত্র খুঁজে এনেছেন। যাকে এনেছেন তার বড় মেয়ের বয়স আমার চেয়েও বেশি। আমাদের এলাকার মোড়ল চাচার কেমনতর ভাই হয় সে ব্যক্তি। তার স্ত্রী নেই। সে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে সকালবেলা আমি যখন গঞ্জে আসছিলাম তার সঙ্গে একটা খারাপ মুহূর্ত হয়ে যায় আমার। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে তাকে লাথি মেরে ফেলে দিয়েছি নিজেকে তার হাত থেকে রক্ষা করার জন্য। সত্যি বলতে এখন একা একা গ্রামে ঢুকতে আমার ভয় করছে। সে যদি তার লোকবল নিয়ে আমাকে কিছু করতে আসে, আমি কি করে লড়ব আমি জানি না। তাই যখন আপনি বললেন আমাকে দিয়ে আসবেন যদি আমি চাই, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। অন্তত একজন পুরুষ সাথে থাকা, একটু হলেও সাহস পাচ্ছি মনে। একদমে অনেকগুলো কথা বলে চুপ হয়ে গেল তনুজা। আশফাক মন দিয়ে সবটা শুনল। মধ্যেখানে একটিও প্রশ্ন না করে তনুজার প্রতিটি শব্দ অক্ষর গিলে নিল। তারপর তনুজা চুপচাপ হয়ে পড়তেই নিচ থেকে বলে উঠল, আপনি কি করবেন? ওনাকে বিয়ে করবেন? কখনো না, কোনো দিন না। আমি তাকে বিয়ে করতে চাই না।
তনুজার কণ্ঠে স্পষ্ট রাগ ফুটে ওঠে। পরক্ষণে সে অসহায় কণ্ঠে যোগ করে, কিন্তু আমি জানি না কি করে আমি এখান থেকে বেরিয়ে আসব। পড়ালেখা করে বড় হতে চেয়েছিলাম আমি, অনেক স্বপ্ন ছিল আমার। সব কিছু এক নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমার পরিবার। আজ অন্যত্র সরে গিয়ে বাজমার মতন সাহস, ক্ষমতা, শক্তি কোনোটাই আমার নেই। ভয় করে সর্বক্ষণ। এমন জীবন তো আমি চাইনি। তনুজার কণ্ঠ ভিজে উঠেছে। আশফাক বাইকের গতিতে ব্রেক কষে। আকস্মিক ঝাঁকিতে সামনে ঝুঁকে পড়ে তনুজা। বিস্ময় খেলে গেল তার চোখের কোণে। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক হয়। জিজ্ঞাসক দৃষ্টিতে সামনের ব্যক্তিটির দিকে তাকায়। আশফাক ঘাড় ঘুরায়। মাথা থেকে হেলমেট খুলে নিয়ে কয়েক সেকেন্ড স্থির চিত্তে বসে রইল। কেমন ড্যাবডেবা চোখে তনুজাকে দেখতে থাকে। তনুজা থমকায়, লজ্জা বোধে গুটিয়ে ওঠে। চোখ জোড়া সরিয়ে নিয়ে নত হলো। সেই মুহূর্তে আচানক তার কর্ণকুহর ভেদ করে ঢুকে যায় একটি বাক্য, বিয়ে করবেন আমায়? নিস্তব্ধতার বুক চিরে একটি দ্বারকাক তার স্বরে ডেকে ওঠে, যার প্রতিধ্বনিতে খণ্ড বিখণ্ড হয়ে নিগুড় ও দিবালোক। এই অসময়ে কেমন বেমানান শোনায় সে আওয়াজ। সজীবের মনোযোগ ক্ষুণ্ণ হলো। পর মুহূর্তে সে নিজেকে ধাতস্থ করে সামনে বসে থাকা চতুর মহিলাটির দিকে চাইল। বয়স 50-এর আগে পিছে কিছু। পান ভর্তি মুখ অনবরত নড়ে চড়ে যাচ্ছে। পানের রসে মুখের ভেতরটা মাখামাখি রইল, বাহিরে তার এক ফোঁটা গড়িয়ে আসতে দিচ্ছেন না উনি। সজীব সামান্য কৌতূহল বোধ করে। চঞ্চল কণ্ঠে শুধয়, তারপর বলেন, খালা, কি যেন বলছিলেন আপনি? মহিলা কাঁধে করে ছোট একটি ব্যাগ নিয়ে এসেছেন। সেই ব্যাগ খুলে একটি পলিথিন বের করে তাতে মুখ ভরা রসের অনেকখানি ফেলে দিয়ে কথা বলতে শুরু করলেন। আমরা 30 জন আমু, কথা ছিল 20 জনের, তাই এখন লোক সংখ্যা বাড়ছে। এইটা জানাইতে আসা। তোমাকে কোনো সমস্যা নেই তো? আজ বুধবার, আগামীকাল গায়ে হলুদের ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান, আর শুক্রবার কলেমা পরিয়ে মেয়ে উঠিয়ে নিয়ে যাবে ওনারা। বিয়ের বাজারঘাট প্রায় করা শেষ। এর ভেতর আবার বাড়তি লোক আসার সংবাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত সজীব বুঝতে পারল না, কিন্তু মুখ ফুটে কিছু বলাও যায় না। নগদ 2 লাখ টাকা দিবে বলেছেন ওনারা। রমজান এলাকার মাস্তান হিসেবেই বেশি পরিচিত। এমন কোনো নেশা নাই যা ওর নেই। পণ্য থেকে শুরু করে নারী দেহ পর্যন্ত সবাই জানে। 2 বার খুনের মামলায় হাজতও খেটে এসেছে। একবার 22 দিনের জন্য, আরেকবার মাস 6। এমন ঘরে স্বভাবতই কেউ নিজের ঘরের কন্যাকে দিতে চাইবে না। সেখানে সজীব রাজি হয়েছে তরুর মতো সুন্দরী একজনকে দিতে, সেই সাথে বয়সটাও একেবারে কম। এমন পাখিকে খাঁচায় পড়তে 2 লাখ কমই রাবেয়ার কাছে। অন্তত পক্ষে বড় মুখ করে সবাইকে দেখাতে পারবে। সবাই বলেছিল রমজানের এই জীবনে বিয়ে দেওয়া যাবে না। তোরা দেখ কি সুন্দর ফুটফুটে ফুতুলের মতো মেয়েকে রমজানের বউ করে নিয়ে আসা হয়েছে। অবশ্য মেয়েটা একটু চঞ্চল, তা হোক গে, বিয়ের আগে সবাই অমনই থাকে। বিয়েটা একবার হয়ে যাক, দরকার পড়লে ঠ্যাং ভেঙে সংসার করাবে রাবেয়া। মেয়ে যদি বুনো উল হয়, সেও তবে বাঘা তেঁতুল। সজীবকে চিন্তিত হয়ে পড়তে দেখে রাবেয়া তড়িঘড়ি বলে উঠলেন, কি হলো বাবা, এমন ধ্যানে পড়লা যে? আমার ভরা সংসার আল্লাহ দিলে, কারে রাইখা কারে আনমো? সবাই রমজানরে অনেক ভালো পায়, সবাই আইতে চায়। তাও আমি তোমাকে দিক বিবেচনা কইরা অনেকরে ছাঁটাই করছি। অনেকরে এখনো কই নেই। জমফা ধরলে তুমি 200-র নিচে খাওয়া কুল পাবা না, সেইখানে সামান্য 30 খাওয়াবা। এইটাও যদি সম্ভব না হয়। তার মুখের কথা কেড়ে নিয়ে সজীব বলে ওঠে তৎক্ষণাৎ, না খালা, খাওয়াবো না কেন? 50 আসলে 50ই খেয়ে যাবে। শত হোক আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন। তাদের অযত্ন অসম্মান করা মানে নিজেরে ছোট লোক প্রমাণ করা। আমরা তো আর ছোট লোক না খালা। যাক, আলহামদুলিল্লাহ। তাইলে ওই কথাই রইল। গায়ে হলুদে মুরব্বীরা আইব 10 জনের মতো। মাইয়ার গায়ে হলুদ দিয়া বিয়ার তত্ত্ব দিয়া যাইব। তোমরা যে কজন মন চায় যাইও। আমার একমাত্র পোলার বিয়া। 1000 মানুষ খাওয়াই তো আমার গায়ে বাঁধব না। কথা শেষ করে রাবেয়া উঠে দাঁড়ালেন। আজ তাইলে যাই, বাড়িতে বেবা কাম পইরা আছে। ভালো কথা, বউ কই? ঘরে আছে, ডাক দিব, দেখা করবেন?
না না, এমনি জিগাইলাম। থাও খে, 2 দিন পর তো আমার ঘরে আইতাছে। মন টন ভালো না মনে হয়। নিজের বাড়ি সাইরা যাওয়ানের কালে সব মাইয়াগুই মরণের কান্দা আহে। কথা বলতে বলতে রাবেয়া উঠোনে নামলেন। সজীব মিনমিন করে শুধালো, কিছু মুখেও দিলেন না খালা, আর একটু বসতেন। না রে বাবা, কাজের শেষ নাই, আজকে যাই। রাবেয়া হাঁটার গতি বাড়ান। মুখ ভেঙচি কেটে সজীবের অন্তরালে হন। কম দামি সব মিষ্টি রাখা হয়েছিল, ওগুলো তার বাড়ির কাজের লোকরা খায় না, আর কিনা সে খাবে। ছি! ঘরে ঢুকতেই সজীবের মনটা ক্রোধে পরিপূর্ণ হয়ে উঠল। এতক্ষণ মেহমান থাকায় ময়না ভেতর থেকে বেরোয়নি, কথাগুলো জানায়নি। কিন্তু যেই না রাবে চলে গেলেন, অমনি সে এসে সজীবকে সবকিছু বিস্তারিত জানিয়ে দিল। বাসারের সঙ্গে দেখা হয়েছে পেছনের খালে। জামা কাপড় ধোয়ার জন্য গিয়েছিল সে। সেখানেই বাসার এসে তনুজার করা কর্মকাণ্ডের কথা মাল মশলা মিশিয়ে এমনভাবে উপস্থাপন করল যেন বাসা সম্পূর্ণ নির্দোষ, আর তনুজা বিরাট বড় দোষের ভাগিদার। যত অপরাধ তার, বাসার এও বলেছে এমন মেয়েকে সে আর বিয়ে করতে আগ্রহী নয়। তনুজার কথায় তার ছেলে ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছে, মেয়েও চলে যাওয়ার পথে। বাসার যেমনই হোক, শেষ বয়সে ছেলে মেয়েদের হারিয়ে পথের ফকির হতে চান না তিনি। ছেলে রায়েই সবটা চলে বলতে গেলে, তাই নিজের সংসার ভেঙে তনুজাকে কিছুতেই ঘরে তুলবেন না তিনি। সব শুনে ক্রোধে বোম হয়ে যায় ময়না। ঘরে এসে স্বামীকে সবটা জানিয়ে অপেক্ষা করতে লাগলো তনুজার জন্য। 7 সকালে কোথায় কোন ভাতারের সাথে মারাইতে গেছে কে জানে। অকথ্য ভাষায় কয়েকটি গালি তাকে উদ্দেশ্য করে ছুড়ে দিল মনে মনে। ভাই ভাবি কামরায় দাঁত দিয়ে ফিসফিস করে কি যেন আলোচনা করছে। দুর্বল শরীরটা নিয়ে উপর থেকে নিচে নেমে আসে তরু। আর মাত্র একদিন, যদি বেঁচে থাকে তাহলে ভাইয়ের পছন্দের ওই রমজানকেই বিয়ে করে শহীদ হতে হবে তাকে, যা ইহজীবনে কোনোদিন সম্ভব না তার পক্ষে। ভালোবাসা কী জিনিস সে জানে না, তবে ভালোবাসার নামে কল্পকে সে জানে, সে চেনে। সেই কল্পকে ছাড়া আর কাউকে নিজের সঙ্গী হিসেবে মেনে না, তার কাছে মৃত্যুর চেয়েও কঠিন। তরু দরজায় 2 বার ঠক ঠক আওয়াজ করে ডাকে, ভাইয়া ভাইয়া। ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো প্রত্যুত্তরে, আয়। তরু দরজা ঠেলে নিজের মাথা ঢোকালো। ভাইয়া বিছানার ওপর বসে, তার পাশে বসে রয়েছে ময়না। চোখ মুখে কাঠিন্য তার, যেন তরুর এখানে আসাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তরু ময়নাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে করুণ অসহায় কণ্ঠে অনুনয় করে বলল, আমি এই বিয়েটা করব না ভাইয়া, দয়া করে তুমি আমার বিয়েটা দিও না। ওর কথাটা হঠাৎ করে নীরব হয়ে যাওয়া কক্ষটিতে বোমা ফুটল যেন। ময়না হৈ হৈ করে বলে উঠল, নাও এবার আরেকজনের কাহিনী সামলাও। 2 বোন মিলে আমারে দেউলিয়া করার ফন্দি করছে। সজীব স্ত্রীর কথায় বিশেষ পাত্তা না দিয়ে নিজের ভেতরে জমে থাকা ক্ষোভটা প্রকাশ করে বলল, বিয়ে করবি না মানে? তোর মতামতের পরোয়া করে কি? আমি যেটা বলবো সেটাই হবে। আজ অবধি কোনো দিন তরু সজীবের সঙ্গে তর্কে জড়ায়নি, যতই চঞ্চল সে হোক না কেন। ভাইয়ারটা খেয়ে ভাইয়ার সাথে কোনোদিনই বেয়াদবি করেনি। তবে আজ যখন ব্যাপারটা তার জীবন মরণের, তখন অজান্তে এক অদম্য সাহস তার বুক জুড়ে চেপে বসেছে। মন বলছে লড়াই করতে। এভাবে এমনি এমনি শুধু চোখের জলে কল্পকে পাওয়া সম্ভব নয়। তরু প্রত্যুত্তরে বলল, কেন ভাইয়া, জীবনটা কি তোমার? সজীব বিস্ময়ে হা হয়ে গেল। বিছানা ছেড়ে তেড়ে এসে চট করে একটা চর মেরে বসলো তরুর মলিন গালে। তরু অবাক হলো না, ব্যথায় কোকিয়ে উঠল না, বরং চুপচাপ ঠায় দাঁড়িয়ে পুনরায় বলতে লাগলো, একটা না 10টা মারো, তবু আজ আমি থামবো না ভাইয়া। আমি এই বিয়ে করব না, করব না, করব না। দেখি তুমি কিভাবে আমার বিয়ে দাও। উঠে এলো ময়নাও। তরুর হাত মুষ্টে ধরে গলা খেকিয়ে শুধালো, তা করবা কেন? লাং পাইছো তো অজাত একটা, হিন্দু মিন্দুচ্ছি। ভাইয়া ভাবি যে ভালো বুঝা তোমার জীবনটা গুছিয়ে দিতেছে তা বুঝবা কেন? ব্যথায় তরুর শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যায়, তবু চোখ মুখ ভাবলেশীন, কণ্ঠস্বর জমে যাওয়া বরফের মতন। আমার জীবন আর গোছাতে হবে না তোমাদের, অনেক তো করেছ আমাদের জন্য, এবার আমাদের ছেড়ে দাও। মাফ করো, আমরা নিজেরাই বুঝে নেব। আমার ঘরে থেকে আমার অন্য ধ্বংস করার ফন্দি নাকি? হাতের চাপ আরও বাড়ায় ময়না। তরু পূর্বের ন্যায় পাথর, দরকার পড়লে আমি অনেক দূর চলে যাব, তবু তোমার অন্য ধ্বংস করব না, আর না এই বিয়ে করব।
হতভম্ব সজীব এবার গলা টিপে ধরে, হিসিয়ে বলে, এই গলা আমি ভেঙে দিব। বিয়ের সব আয়োজন শেষ, এখন এসেছে আমার সম্মানহানি করতে? বিয়ের আগে এক পায়ে ঘরের বাইরে দিয়ে দেখো, তোমার পা আমি ভেঙে ল্যাংড়া বানিয়ে বিয়ের আসরে বসাবো। দম বন্ধ হয়ে আসছে, তরু ছটফট করে ওঠে। হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকে তনুজা। এক ঝটকায় তরুকে সজীবের হাত থেকে কেড়ে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। তরুর মুখটা দুহাতের আজলায় ভরে নিয়ে অস্থির কণ্ঠে শুধয়, তুই ঠিক আছিস? এই তরু, এই মেয়ে চোখ খোল। এই তরু। তরু পিট করে চোখ জোড়া টেনে মেলে। দু চোখের কার্নিশ ঘেঁষে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওকে বকে চেপে তনুজা তাকালো সজীবের দিকে। উদ্ভ্রান্তের ন্যায় চিৎকার করে বলল, আমি তোমাকে ছাড়বো না ভাইয়া। আমাদের দুই বোনের জীবন নিয়ে খেলা খেলছো তুমি আর তোমার বউ। চাঁদ মিয়ার কাছে আমাকে কয় লাখ টাকায় বিক্রি করছিলা, আমি কিছু জানি না ভাবছো? আর এখন তরুর জীবনটাকেও তুমি নষ্ট করতে উঠে পড়ে লাগছো। আমি আইনের সহায়তা নিব, তোমাদের কাউকে আমি ছাড়ব না। গম গম করে ওঠে সজীব আর ময়না। দুজনেই তেড়ে এসে তনুজাকে নিয়ে মাতে। একের পর এক চড় থাপ্পড়ে তনুজাকে ধরাশায়ী করে দেয়। তনুজা নীরবে সব ব্যথা হজম করে। প্রতিবাদে সেও হাত তুলতে পারত, তোলেনি। তবে যে কুকুরের সাথে মানুষের ভেতর কোনো তফাতেই রইবে না। সজীব হাফ ধরা কণ্ঠে বলল, ময়না, বাসার ভাইকে খবর দাও, আজকে রাতে আমি এইটার এই ঘর থেকে বিদায় করব। ঠোঁট কাটা নিয়েও তনুজা হাসল। এলোমেলো চুল, বোরকা ছিঁড়ে গেছে, নিকাব খুলে পড়ে আছে মাটিতে। তাকে দেখতে বিধ্বস্ত লাগছে, তবু চোখে মুখে এতটুকু ব্যথার ছাপ নেই। উপরন্ত ঠোঁট জোরে বিচিত্র হাসি। ময়না, সজীব দুজনই অবাক হয়ে তনুজাকে দেখতে লাগলো। তরু একপাশে সরে বসে আছে চুপচাপ। কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। মাথার ওপর একটি নামই ঘুরে ফিরে আসছে বারবার, কল্প, কল্প, কল্প। ঠান্ডা মাটি, তরুর গায়ে জ্বর। তনুজা খেয়াল করে তরুকে মাটি থেকে তুলতে লাগলো। তরুকে উদ্দেশ্য করে বলল, তোর দুলাভাই আমাদের নিতে এসেছে, জামা কাপড় যা আছে সব গুছিয়ে নে। আকস্মিক কথাটা উপস্থিত তিনজনের কেউই বুঝতে পারল না। তনুজা পূর্বের ন্যায় হাসি ঠোঁটে ধরে রেখেছে। শুধু এইবার তারা কণ্ঠে বলল, কি হলো, চল, দুলাভাই অপেক্ষা করছে তো, যা নেওয়া তাড়াতাড়ি কর, বাবাও আমাদের জন্য অপেক্ষা করে আছে। তরু। ময়না তেড়ে আসলো। এই বাড়ির বাইরে একটা পা ফালাইলে। তার কথা শেষ হবার আগে তনুজা আগুন দৃষ্টিতে তার দিকে তাকালো। বলল, আমার গায়ের একটা হাত তোলার আগে 100 বার ভেবে নিবি তোরা। আমি তোদের বোন না, আমি অন্যের স্ত্রী। আরেকজনের স্ত্রীকে ধরে বেঁধে অন্য কোথাও বিয়ে করানোটা কত বড় জঘন্য অপরাধ। আর এই অপরাধে যে জেল পর্যন্ত যাওয়া লাগতে পারে তা নিশ্চয়ই জানিস, জানিস না? হা হয়ে গেল সকলে। তরু অস্থির কণ্ঠে শুধালো, আপা, কি বলছে এসব? তোমার বিয়ে? তনুজা নরম হাসে। হো, মনে আছে যে লোকটাকে আমরা দুই বোন মিলে বাঁচিয়েছিলাম, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? সেই লোকটা যান বাঁচানোর সাথে সাথে আমার প্রাণটাও আমি দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়ে গেছে। বাবা নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে পড়িয়েছে। আমি এসেছি শুধুমাত্র তোকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের আর কোনো দুঃখ রইবে না তরু, আর কোনো অমানুষদের সাথে বাঁচতে হবে না। এরপর থেকে আমাদের জীবনের সব ভালো মন্দ আমরা নিজেরাই ঠিক করব। এবার জলদি সব কিছু নিয়ে নে। মানুষটা কখন থেকে এই ঠান্ডায় দাঁড়িয়ে আছে। সজীব হইচই লাগালো, কাকে বিয়ে করেছিস তুই? এই তনুজা, জবাব দে আমাকে। আমার অনুমতি ছাড়া তুই কোথায় কি করে আসলি? অনুমতি? তাও তোর? তুই আমার কে যে তোর অনুমতি নিয়ে আমাকে যে কোনো কাজ করতে হবে? আমাদের যাওয়ার পথে একদম বাধা দিবি না। আমার স্বামী বাইরে আছে, তাকে বলা আছে আমি যদি 1 ঘন্টার ভেতর না ফিরি সে পুলিশ নিয়ে ভেতরে চলে আসবে। আর যদি একবার পুলিশ আসে তাহলে তোদের দুটোকে আমি জেলের ভাত না খাইয়ে ছাড়ব না। আর হ্যাঁ শোন, এই বাড়ির ভাগও খুব শীঘ্রই হবে। বাবা উকিলের সাথে কথা বলে কাগজপত্র করতে দিয়ে দিয়েছে। ভাগ হওয়ার পর থেকে তোদের আর আমি চিনি না। তোরা তোদের জীবন নিয়ে তবলা বাজা বা দোতরা বাজা, আমার আর আমার বোনের কোনো সমস্যা নেই। সজীবের বিশ্বাস হলো না। সে উঠোনে এসে দেখল
রাস্তায় বাইক সমেত একটি ছেলে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুপুরুষ তার চেহারার ধরন। সঙ্গে আছে একটি ভ্যান গাড়ি এবং ৩-৪ জন ছেলে। সজীব বুঝতে পারল সে একুল ওকুল দুকুলি হারিয়ে ফেলেছে। আজ রবিবার। নতুন বাড়িতে আসা ৩ দিন পার হয়েছে ইতিমধ্যে। তরুর শরীর আগের চেয়ে ভালো। তনুজা পুরো দমে সাংসারিক এখন। আশফাকের মা নেই। বাবা এবং ফুফুর সংসারে ওদের খুব একটা সমস্যা হলো না। বরং আশফাকের মতো তেদর ছেলেকে অবশেষে কেউ তার আঁচলে বাঁধতে পেরেছে। এই গর্বে আশফাকের বাবা বারবার তনুজার মাথায় হাত রেখে দোয়া করেছেন ওরা ভালো আছে। জীবনের সবটুকু অপ্রাপ্তি এবার যেন প্রাপ্তিতে পূর্ণ হলো। শূন্যের খাতায় এবার যোগ হলো সুখ, আনন্দ। মধুময় জীবনের সূচনা এত দারুণ। শেষটা ভালো না হলেও বোধহয় আর আফসোস থাকবে না। তরু গুটি গুটি পায়ে এসে রান্নাঘরের দরজা ধরে দাঁড়ালো। একখান আবদার আছে তার আপার কাছে, বলতে সাহস করছে না। সকাল থেকে ঘুরঘুর করছে তাই। এখন বেলা পড়েছে, দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে। রান্না শেষ করে গোসল শেষে এসে রান্নাঘর থেকে সব খাবার দাবার নিয়ে ঘরের ভেতরে রাখতে ব্যস্ত তনুজা। 2 হাত ভর্তি খাবার রেখে এসে পুনরায় রান্নাঘরে এসেছে এখন। তরুর লম্বা ছায়াটা শেষ বিকেলের মরা রোদে পড়তে দেখে তনুজা মিটিমিটি হাসল। গলার স্বরে মেকি গম্ভীরতা যুক্ত করে ডাকল, এভাবে হ্যাংলার মতো দাঁড়িয়ে না থেকে আমার সাথে দুটো কাজ করলেও তো পারিস। এখন তো সুস্থই আছিস বেশি, সারাদিন শুধু শুয়ে বসে থাকা। তরু ধরা পড়ে যাওয়ায় চোরের মতো নিঃশব্দ পায়ে ভেতরে ঢোকে। আমতা কণ্ঠে বলে, তুমিই না মানা করো কাজ করতে? আচ্ছা বলো কি করা লাগবে? তনুজা হাসলো এবার। আমার কাছে কি লাগবে তাই বল। সকাল থেকে ঘুরছিস পিছন পিছন, কি চাই? তরু কুকড়ে ওঠে, সাপের মতো কুসকায়। তনুজা তাকে টেনে ধরে নিজের কোলের ভেতর ঢুকালো। পড়তে যাবে? তরু চোখ জোড়া ছলছল করে ওঠে। আপাটা এত ভালো কেন? না বলতেও সব বুঝে ফেলে। ইস, এত ভালো আপাটাকে ফেলে কি করে যাবে সে? তোর ভাইয়াকে বলা আছে, কাশেম কাকার ভ্যানে যাবি আসবি। অত দূর হাঁটার প্রশ্নই আসে না। গিয়ে বই খাতা গুছিয়ে নে। আর হ্যাঁ, তরু জল জমা চোখ জোড়া ডলে ডলে মুছে দিতে লাগলো তনুজা। এই চোখ জোড়া খুশির জন্য, কান্নার জন্য নয়। তরু জাপটে জড়িয়ে ধরে বোনকে, ডুকরে কেঁদে ওঠে। ফিসফিস করে সুদয়, মায়ের চেয়েও আপন তুমি, মায়ের চেয়েও ভালো। জল জমে ভরে যায় তনুজার দুটি আঁখি পাতে। পরন্ত বিকেল। কতদিন বাদে আজ এক টুকরো সূর্যের দেখা মিলেছিল। তাও দুপুর না গড়াতেই টুক করে মিলিয়ে গেছে মেঘের অন্তরালে। চারদিকে শীতের রুক্ষতা, শুষ্কতা। তনুজা গরম পানির বড় পাতিল উনুন থেকে নামালো। আরেকটু বাদে মাগরিবের আজান পড়বে। বাবা, ফুফু আম্মা সবাই অজুর জন্য এই গরম পানি ব্যবহার করবেন। তনুজা আসার পর থেকে এভাবেই তাদের সবার ছোট থেকে ছোট জিনিসগুলো খেয়াল করে নিজের মতো করে যাচ্ছে। আশফাক একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। তার অনিমেষ দৃষ্টি এসে ঠেকেছে তনুজার মুখপানে। চোখের পাতায় ভেসে ওঠে প্রথম রাতের গল্প। কত অজানা অনুভূতিদের মিলন মেলা ছিল সে রাত। সব ঝড় পেরিয়ে ওদের একত্র হতে হতে সে রাত গভীর হয়েছিল অনেকটা। বড় বিছানার মধ্যিখানে চুপটি করে বসেছিল তনুজা। বাসরটা দ্বিতীয় হলো অনুভূতিগুলো একদম নতুন, অচেনা। প্রথমবার ছিল ভয়, আতঙ্ক, যন্ত্রণা। তবে আজ মন বাগানের কোথাও তনুজা সেসব খুঁজে পেল না। বরং একটা অন্যরকম ভালো লাগায় মন আচ্ছন্ন। যখন কড়া নেড়ে আশফাকের ভেতরে প্রবেশের শব্দ শুনল, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে এসেছিল রুহ। পাঁজরে পাঁজরে যে কাঁপন ধরেছিল তা যেন সামনে দাঁড়ানো ওই ব্যক্তিটির কানে গিয়েও ঠেকছে। লজ্জায় রাঙা হয়ে ওঠে তনুজার মুখশ্রী। আঁচলের তলে মুখটা আরেকটু ঢুকিয়ে গুটিয়ে গেল সে। আশফাক কয়েক সেকেন্ড নীরবে অতিবাহিত করল। গত রাতেও সে জানত না আজ তার জন্য কি অপেক্ষা করছে। জীবন বুঝি এমনই, হুট করে পরিবর্তন হয়ে যায় প্রতিটি মোড়। সম্পর্ক রূপ নেয় নতুনে। যে মানুষটিকে কদিন আগেও চিনত না, জানত না, সেও বুঝি এক লহমায় হয়ে যায় জীবনের সবচেয়ে আপন। তার ওপর নির্ভর করে বেঁচে থাকা,
মরে যাওয়া, কত অদ্ভুত জীবনের নিয়ম নীতি, কত বিস্ময়কর প্রতিটি অনুভূতি। আশফাক গলা খাকারি দিয়ে উহুম উহুম করে ওঠে। তনুজা একটু নড়তেই হাতে থাকা কয়েক ঘাচ্ছি কাচের চুড়ি টুংটাং শব্দে বেজে উঠল। সেই শব্দই যেন নিস্তব্ধতা ভেঙে দিল দু হৃদয়ের। আশফাক ধীরস্থিরভাবে বিছানার এক পাশে এসে বসে। উকিচুকি দিয়ে ঘুমটার তলে থাকা তনুজার কোমল স্নিগ্ধ মুখখানি দেখবার ব্যর্থ চেষ্টা চালায়। তনুজা টের পেয়ে মিটমিটিয়ে হাসল নিঃশব্দহীন। আশফাক পুনরায় গলা খাকারি দিয়ে উঠল। কণ্ঠে হতাশা মিশিয়ে বিষাদপূর্ণ গলায় নাটকীয় ভঙ্গিতে বলল, আহ, আজ এত সুন্দর রাত, অথচ আকাশে চাঁদের দেখা নেই। অথচ ওই চাঁদকে এক পলক দেখবার জন্য এই মেঘের বুকে কি তীব্র হাহাকার। কথা শুনে হিমশীতল বাতাস বয়ে গেল তনুজার হৃদয় বাড়ি জুড়ে। সবটা স্বপ্নের চেয়েও সুন্দর, কল্পনার চেয়েও দারুণ। চোখের কোণে এক ফোঁটা জল এসে জমা হয়। এত আবেগপূর্ণ কথা কেউ তাকে বলতে পারে? তনুজার তো ভাবনাতেও ছিল না কোনোদিন। এরপরেও তনুজার হেলদোল নেই, কেমন জড়মূর্তির মতন বসে রয়েছে। বিষাদ এবার কণ্ঠ ছাপিয়ে চোখের তারা এসে ভর করে। আশফাক অসহায় আখি জোড়া মেলে তাকিয়ে রয় মানুষরূপী মায়াবিনীর পানে। কণ্ঠে সেই মাদকতা যা তনুজার হৃদয় বাড়ির জমে থাকা পাথর গলিয়ে তাকে তৈরি করেছে মোমের পুতুলে। একবার এ অসহায়কে দেখা দিলে খুব কি ক্ষতি হয় চন্দ্রিনী? কত গভীর প্রতিটি শব্দ, যেন হৃদয়ের গভীর থেকে বোনা হয়েছে প্রতিটি অক্ষর। তনুজার রন্ধ্রে রন্ধ্রে ছুটে যায় কিছু, শরীর ওঠে শিউরে। শিরশির করা দম বন্ধ অনুভূতিটা পুনরায় হচ্ছে। এত ভালো লাগা, এত ঘোর, জানা ছিল না ভালোবাসার এহেন রূপ। আল্লাহ তবে এই দিনের জন্যই বুঝি এত কষ্ট লিখে রেখেছিলেন ললাটখানায়। টলমল চোখজোড়া আজ লুকোতে চাইল না কারো থেকে। নিজেকে মেলে ধরতে ধীর হাতে আঁচল সরালো, তাকালো না, সে সাহস নেই। লজ্জায় শুধু মুখের আদল কেঁপে উঠল কয়েকবার। কাঁপল চোখের পাপড়ি যুগল। আশফাক অপূর্ব চোখে চেয়ে হালকা মিষ্টি জামদানিটা এ কোন পরি বসে রয়েছে তার সামনে। এত সুন্দর, এত চমৎকার একজনকে জীবনসঙ্গী করে পাওয়া। আচ্ছা, সবটা সত্যি তো? আশফাক তড়িঘড়ি নিজের এক হাত বাড়ালো, তাড়াহুড়োয় গলায় শুধলো, চন্দ্রিনী, একটা চিমটি কাটো তো। তনুজা অবাক হয়ে চোখ তুলে তাকালো। দু চোখের গভীর সমুদ্রের অতলে খেলা করে গেল বিস্ময়ের অদ্ভুত ঝিলিক। আশফাকের কথার ধরন বুঝতে না পেরে সে চুপটি করে বসে রইল পূর্বের ন্যায়। সেই মুখপানে চেয়ে আশফাক গলে গেল মুহূর্তে। ধপ করে শরীরের ভার ছেড়ে দিয়ে তনুজার কোল দখল করে। তনুজা হতবাক, হতবিহবল, বিস্ময়ে থরথর করে কাঁপে। সেই সঙ্গে যুক্ত হয়েছে মরণ লাজ। ইস, মানুষটা তার এত কাছে। আশফাকের দৃষ্টিতে ঘোর, নেশা, কণ্ঠে মাদকতা। সে নির্নিমেষ চেয়ে থাকে চাঁদের পানে। নিস্তব্ধ রাতের নীরবতাকে ভেঙে চুরে বলে ওঠে ভেজা কণ্ঠে, এক সময় এত সুন্দর স্বপ্ন দেখা হয়নি বহুদিন। হারিয়ে যেও না কোনোদিন। অবাধ্য জলেরা হুমড়ি খেয়ে পড়ে চিবুকে। তারপর টুপটাপ আশফাকের কপালের ওপর। ভ্রুয়ের এক কোণ ভিজে ওঠে। আশফাক হন্তদন্ত হয়ে উঠে বসল। দুহাতের আজলায় ভরে নিল তনুজার মায়াবী মুখশ্রী। কণ্ঠে উদ্বেগ জেগে ওঠে। কি হয়েছে? কাঁদছ কেন? আমি কি তোমাকে কষ্ট দিলাম? তনুজার ভেতরটা ভেঙে চুরে খণ্ড বিখণ্ড। জীবনের পাতাগুলো আজ বড়ই ঝাপসা, অস্পষ্ট। এতদিন কার জমে থাকা জল আজ আর বাদ মানে না কিছুর। অবাধ্য, বেহায়া, বেলাজা ওরা বর্ষণ ঝরায় শুধু। নিজের বাহুডোরা আঁকড়ে নেয় আশফাক। না বলতেও বুঝে যায় কত কিছু। জীবনসঙ্গী তো এই। চোখের ভাষা যার নখদর্পণে। ঠোঁটে না ফুটলেও হৃদয় জানবে সে কথা। হুট করে যুবতী তনুজা যেন হয়ে ওঠে কিশোরী। কে যেন খেলনা পুতুলটা ছিনিয়ে নিয়েছে, ভেঙে দিয়েছে মাটির ঘোড়া।
প্রিয় মানুষটির কাছে এসে রাজ্যের অভিযোগ তার, অভিমান আকাশসম। কেঁদে কেটে একত্র হয়ে চোখ নাকের পানি। আশফাক হাসে, নীরবে, নিস্তব্ধে। যে ব্যথায় বেকুল প্রিয়তমা, সে ব্যথা ভুলিয়ে দিতে মেঘ যেন আজ চারদিক খান খান করে বর্ষণ ঝরালো। কিছু লাগবে? আশফাক চমকে উঠল। স্মৃতির পাতা হারিয়ে গিয়েছিল একটু আগে। বাস্তবে ফিরতেই ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখাটুকু ফুটে উঠল স্পষ্ট ভঙ্গিতে। সামনে দাঁড়ানো পূর্ণ আঁচলের মেয়েটি তার বউ। বউ শব্দটা ঠিক কিসে মাখানো, এত আপন লাগে। আশফাক একটু এগিয়ে এসে মাথা নত করে। তনুজার কানের সামনে মুখ বাড়ায়, ফিসফিস কণ্ঠে সুদয়, আমার বউকে লাগবে। মুহূর্তে লাল হয়ে ওঠে তনুজা, তড়িঘড়ি দুকদম পিছায়। আশফাকের দিকে পিঠ ঘুরিয়ে কেঁপে উঠে হাসে। মানুষটা বড্ড পাগল। ঠোঁটের হাসি চওড়া হয় আশফাকেরও। বয়স কত তার? 30 না 32? আপাদমস্তক পরিপূর্ণ এক পুরুষ কি হুট করেই না বাচ্চা হয়ে যায়? ভালোবাসার মানুষগুলোর কাছে সব বড়ই বুঝি বাচ্চা। তবে সবার সব দিকে নজর আছে ম্যাডামের, খালি আমার দিকে কোনো নজর নেই, বলল আশফাক দুষ্টু কণ্ঠে। তনুজা সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে তাকালো। ব্রোজোরা আপনাতেই কুঁচকে গেছে। কোমরে হাত গুজে বলল, যখন যা চাইছেন দিচ্ছি তো। আর কি দরকার যা দেইনি? আশফাকের মন চঞ্চল এখন। দুষ্টুমিরা ভর করেছে মাথার ভেতর। কিটকিট করে কামড়ে খাচ্ছে মগজ। সে মেয়ে কি অভিমানে ঠোঁটের পাটা ফুলয়, বলে ওঠে, এই যে বউকে ছাড়া আমি যে নিঃশ্বাস নিতে পারছি না, তা কি তুমি একবারও খেয়াল করেছ? এভাবে আর 5 মিনিট থাকলে আমি এখানেই ফিট হয়ে পড়ে যাব। তারপর তুমি থেকো তোমার গরম পানি নিয়ে। দাঁত দিয়ে জিভ কামড়ে হাসে তনুজা। আশফাকের মেঘ স্বরে তার শরীরের সর্বত্র শিহরণ বয়ে গেল। এত বড় মানুষটা কেমন বাচ্চাদের মতো অভিযোগ নিয়ে এসেছে। বেশ লাগছে দেখতে। তনুজা সন্তর্পণে এদিক ওদিক দেখতে দেখতে জানতে চাইল, 5 মিনিটের জায়গায় আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া যায়? আমি গরম পানিটা বালতিতে রেখে আসছি। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠে আশফাক, যেন তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। ব্যথায় বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ। এখানে আমি মরে যাচ্ছি, তবু তোমার গরম পানি? আহারে, উহ রে, এ কেমন বউ দিলে গো তুমি মাবুদ, এত দয়াহীন মায়াহীন। এক নজর সেদিকে তাকিয়ে রইল তনুজা, তারপর হেসে উঠল উচ্চ শব্দে। ব্রু কুঁচকে তাকালো আশফাক। চোখ জোড়া বলছে স্বার্থপর মহিলা, এবং তাকে অবাক করে দিয়ে তনুজা নিজে থেকে এই প্রথম তাকে জড়িয়ে নিল নিজের রোমে, নিজের বুকে। হৃদয়ের খাঁচাটা খুলল অবশেষে। আজ থেকে সেখানে বসবাস শুধু একজনের। বুড়ো বুড়ো দেখতে এই বাচ্চা মানুষটা, এই পাগলটা। নরম তুলোর মতো মিশে গেল আশফাক। জীবনের এই গলি তার কাছে এতই দারুণ যে চোখ জোড়া ভিজে উঠল অজান্তেই। শীতের মধ্যমকাল চলছে। তরুর গায়ে একটা লাল রঙা চাদর, মাথার ওপর ওড়না তুলে দেওয়া। কোলের ওপর একটি ছোট ব্যাগে কয়েকখানা বই খাতা নিয়ে সে বসে আছে আটসাট হয়ে। ভ্যান চলছে নরম গতিতে। শীতকাল বলে রাস্তায় একটুও কাদা নেই। তবে ভাঙার জন্য এতক্ষণ বেশ ঝাঁকি লাগলেও এখন তারা বড় রাস্তায় উঠেছে। কাশেম কাকা এক মনে ভ্যান চালিয়ে যাচ্ছেন। তরু চারপাশ দেখছে। ধান কেটে ফেলা হয়েছে সেই কবে। জমিগুলো সব ফাঁকা পড়ে আছে, শুকনো, রুক্ষ, খড়খড়ে। সেই জমিতে ছেলে মেয়েদের মিলন মেলা, দৌড়াদৌড়ি, হুটোপুটি, কত বাহারি খেলায় মেতেছে সকলে। তরুর ভীষণ ভালো লাগলো। এই তো কদিন আগেও যার কাছে রাত দিনের হিসেব ছিল না, আজ সে নতুন করে বাঁচবার আশা বুনছে। বুকের ভেতর উত্তপ্ত কিছু থেকে থেকে শরীরের প্রতিটি পশম কাটা দিয়ে ওঠে। আজ কত দিন পর দেখা হবে কল্পদার সঙ্গে। তরু হাতের কড়ি গুনে হিসেব করার চেষ্টা করল।
2 মাস। হ্যাঁ, 2 মাস 4 দিন। কল্পনা নিশ্চয়ই আশা করবে না তরুকে। তবু যখন দেখবে গুটি গুটি পায়ে তার দুয়ারে এসে দাঁড়িয়ে প্রিয় মানুষের মুখখানা, কেমন হবে তার চোখ মুখের পরিবর্তন? অবাক হবে, বিস্ময়ে হতবাক হয়ে পড়বে, না খুশিতে ঝিলিক দিয়ে উঠবে আখি জোড়া? তরু অপেক্ষা করতে পারছে না সে মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য। সে কাশেম কাকাকে উদ্দেশ্য করে তারা কণ্ঠে বলল, ও কাকা, আরেকটু জোরে চালান না, পড়া মনে হয় অর্ধেক শেষ হয়ে গেল। কাশেম কাকা পায়ের চাপ বাড়াতে বাড়াতে প্রত্যুত্তর করেন, আরে মাইয়া, উড়োজাহাজ চালাইতাছি নাকি? আর কত জোর দিতাম? এই বুড়া বয়সে এত জোর টানার শক্তি আমার আছে নাকি? তোর লজ্জা পেল। সে ভুলেই গিয়েছিল কাশেম কাকাকে চাপাচাপি করে লাভ নেই। মানুষটা বয়স্ক, বৃদ্ধ, পরিবারে ছেলে সন্তান নেই। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে বহু আগে। টুকটাক ভ্যান চালিয়ে এবং পাড়াপড়শিদের সাহায্যে কাশেম কাকার সংসার চলে এখন। তরু কণ্ঠ নরম করে বলল, তাই দুঃখিত কাকা, আপনি আপনার মতো যান। আসলে অনেক দিন পর পড়তে যাচ্ছি তো। কাশেম কাকা তার সবকটি দাঁত বের করে হাসলেন, আমার মাইয়া দুইটাও তোমার মতো আসিল। পড়ালেখা করতে কি যে ভালো পাইতো। রাইতে কুপির বাতি জ্বালান হইতো শুধু তাগো খাতিরে। আমরা বুড়া বুড়ি এক ঘুম দেয়া উঠা দেখতাম হেরা 2 বোন গুটুর গুটুর কইরা পড়তাছে। 2টার ইচ্ছা আছিল বড় পাস দেওয়ানের। আমার সেই সামর্থ্য নাই। যতটুক পারছি গ্রামে পড়াইছি। শহরে পাঠাইয়া পড়ানোর ক্ষমতা আল্লাহ দেয় নাই দেখা 2টারই তাড়াতাড়ি বিয়া দিয়া দিছি। তোরও দীর্ঘশ্বাস ফেলে। এ শুধু কাশেম কাকার একলার আফসোস নয়, এ যেন গ্রাম অঞ্চলে দিন এনে দিন খাওয়া প্রতিটি পিতার আফসোস। দারিদ্রতার পোকা এমনই পাষাণ, কঠিন, নিষ্ঠুর। কত স্বপ্নের জাল ছিঁড়ে খেয়ে ফেলে। ওরা চলতে চলতে কখন যে বাড়ির সড়ক ধরল তরু টেরই পেল না। যখন বড় নারকেল গাছটাও চোখে পড়ল, ও তড়িঘড়ি চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখে এ সড়ক ওদের বাড়ির সড়ক, যেখান দিয়ে চলে এসেছে আজ 3 দিন হতে চলল। কেমন আছে ভাইয়ারা? নিশ্চয়ই অনেক ভালো। তাদের একমাত্র দুশ্মন তো ওরাই ছিল। ওরা চলে এসেছে, ওদের নিশ্চয় ভালো থাকবার পথে আর কোনো বাধা নেই। তরুর বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার ঘোমটা টেনে লম্বা করে দিল সে। চোরা চোখে চেয়ে রইল ডান পাশে। যাওয়ার পথে ডান পাশেই তাদের বাড়িটি। চোখে পড়বে, সে চায় না কেউ তাকে দেখুক। অহেতুক আবার কোনো ঝামেলায় পড়ে। উঠোনে লোকে গম গম করছে বেলা থেকে। এখন পরন্ত বিকেল, আর একটু বাদেই সন্ধ্যা। তবু মানুষের যাওয়ার নাম নেই। কেউ কেউ বাড়ি গিয়েছিল দুপুরে, খেয়ে দিয়ে আবার ফিরে এসেছে তামাশা দেখবার জন্য। নাটক হচ্ছে সজীব এবং সজীবের স্ত্রীর সাথে। রাবে আজ 2 দিন যাবৎ অনেক ঝামেলা করে যাচ্ছে। গায়ে হলুদের দিন থেকে শুরু, বিয়ের দিন মোটামুটি, আর আজ যেন চূড়ান্ত। দলবল এনে রমজান একবার মারধরও করেছে সজীবকে। রাবেয়ার দাবি, বোনকে দেওয়ার নাম করে নগদ 5 লাখ টাকা হাতিয়েছে সজীব। অথচ এখন তরুর দেখা নেই। তরুকে সরিয়ে দিয়ে নানান তালবাহানা করছে। তরুকে চাই না তাদের, টাকাগুলো ফেরত চাই। যদি তা না দেওয়া হয় তবে সজীব এবং সজীবের পরিবার ধ্বংস করতে রাবেয়া দ্বিতীয়বার ভাববে না। সজীব চোখে মুখে কোনো কুল খুঁজে পাচ্ছে না। ভালো চেহারার আড়ালে যে কত ভয়ানক রূপ লুকিয়ে থাকতে পারে একটি মানুষের, তা রাবেয়াকে না দেখলে সজীবের কোনো দিন জানা হতো না। কি করে চোখের পলকে ভারযুক্ত মিথ্যার চাপ তার কাঁধের ওপর তুলে দিয়েছে। 5 লাখ টাকা কোথায় পাবে সে? এক জীবনে এতগুলো টাকা একসাথে গুনেছে কোনো দিন? চোখেও দেখেনি। রাবেয়ার ছেলের সঙ্গে তরুর বিয়ের ব্যাপারটা গ্রামের মোটামুটি সবাই জেনে গিয়েছিল দিন কয়েকের ব্যবধানে।
তাই রাবেয়ার বলে এই কথাগুলিও সকলে বিশ্বাস করে নিল সহজে। সজীবের উপর সবাই ছিছি করল। আড়ালে আবডালে কেউ কেউ বলল, সজীব ব্যবসায়ী, বোন দিয়ে ইনকাম তার। সজীবের ঘৃণায় দুকান রিরি করে ওঠে। কোনো রকমে ঘরে গিয়ে বিছানার ওপর শটান শুয়ে পড়ল সে। বাইরে থেকে ভেসে আসছে রাবেয়ার চিৎকার, রমজানের হুমকি ধামকি। সেসবের পরোয়া না করে ঘরে চলে এসেছে সে। শরীর আর সইছে না, মাথা ঘুরছে, টালমাটাল লাগছে, প্রচণ্ড ব্যথা করছে প্রতিটি জয়েন্টে। হকি স্টিক দিয়ে যখন পায়ের হাড্ডিগুলোয় একের পর এক আঘাত করে যাচ্ছিল রমজান এবং তার লোকজন, সজীবের মনে হয়েছিল এর চেয়ে মৃত্যু শ্রেয়। এই জীবনে এত কষ্ট তার এর আগে কোনো দিন হয়নি। ময়না হন্তদন্ত হয়ে ঘরের ভেতর ঢোকে। তার ওড়না এলোমেলো, পরনের জামার কয়েক জায়গা ছেঁড়া, চুলগুলো খাবলা খাবলা উঠে গেছে বোধ করি, মাথা টাটাচ্ছে। রাবেয়া এবং তার বোনরা মিলে ময়নাকেও ছাড় দেয়নি। মাজার আর হিয়া ছোট মানুষ দেখে ওরাই বোধহয় বেঁচে গেছে, নইলে ওদের আক্রোশ থেকে বাঁচত না এই পরিবারের একটি প্রাণ। ময়না হাফ ধরা গলায় বলল, তোমারে ডাকতাছে, তুমি যাও, নাইলে দরজা ভাঙা ভিতরে চলে আসবে। সজীব জবাব না দিয়ে ভাবলেশীন চক্ষুদয় মেলে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ময়না গিয়ে সজীবের পাশে বসে। গায়ে হাত দিতেই সজীব আহ করে উঠল। ময়নার দুই চোখ ছলছল করে ওঠে, গলায় যুক্ত হয় কাঠিন্য। ক্ষোভ জড়িয়ে বলে ওঠে, তোমার বোন দুইটার জন্য আজকে আমাদের এই পরিণতি। ওরা ওকে কথা চিন্তা করলো, আমাদের দিক ভাবলো না। আগেই বলছিলাম এই তনুজারে জায়গা দিও না, বড় শয়তান তো এটা। তরু তো আগে আমার ইশারা ছাড়া নড়তও না, আর তনুজা আসার পর থেকে ডানা গজিয়ে গেছিল। আল্লাহ ওদের দুইটার জীবন জাহান্নাম বানিয়ে দেখ। সজীব উঠে বসল এবং ঠাটে একটা চর বসিয়ে দিল ময়নার গালে। ঘটনার আকস্মিকতায় ময়না হতবাক, হতবিহবল। সজীবের চরটা এত জোরে লেগেছে যে সাথে সাথে 4টি আঙুলের ছাপ পড়ে যায়। সজীব ময়নার গলা চেপে ধরে হিসিস করে ওঠে, বলে, আল্লাহ তোকে নিয়ে গেলেই আমার জীবনের সব সমস্যা মিটে যেত। তোর মতো এমন ডাইনি আর রাক্ষসী বউ কারো কপালে না জুটুক। তোর কারণে আমার সংসার আর ছন্নছাড়া। তোর কারণে আমার সব সুখ শেষ। সব কিছুর জন্য দায়ী তুই। আমি গলায় ফাঁস লাগিয়ে মরব। তুই এরপর কোন ভাতার ধরবি সেটা চিন্তা কর। গুটি গুটি পায়ে সন্ধ্যা নামছে। উত্তরের হাওয়া হিমশীতল বাতাস ছেড়েছে বহুক্ষণ হয়। ক্ষণে ক্ষণে বাতাসের তীব্রতায় অথবা নিজের বকে চলা হৃদযন্ত্রের উচাটনে বারংবার কেঁপে উঠছে তরু। দুহাতে ব্যাগটা বকের ওপর চাপিয়ে ধীর পায়ে নেমে এলো গোল লম্বা বড় উঠোনটায়। চমকিত হলো সাজবাতির মিলন মেলা দেখে। চারপাশটায় চোখ বুলিয়ে নিল পলক ঝাপটে। পরিচিত কাউকে চোখে পড়ছে না। অনেকগুলি অপরিচিত মুখ হাস্যোজ্জ্বল মুখে ঘুরে বেড়াচ্ছে। তরুর কলিজায় টান লাগে। ব্যাগ ফেলে সে দৌড়ে বাড়ির দিক ছুট লাগালো। বড় বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট কাঁচা মাটির ফুট কয়েক লম্বা রাস্তা পেরোতে বাড়ির ভেতরটা চোখের সামনে ভেসে উঠল। এখানে রয়েছে উঠোনের আরেক পাশ, ছোট তবে গোল। তার মধ্যেখানে একটি চেয়ারে বসে রয়েছে কল্প। পাশেই দাঁড়ানো দুজনকে দেখে চিনতে অসুবিধা হলো না তরুর। হরিহর জেঠু আর মঞ্জু জেঠিমা। দুজন কল্পের সঙ্গে কিছু একটা বলছে। তরুর দুই চোখের পাড় ভেঙে নোনা জল গড়িয়ে পড়ে। ঠিক কতদিন পর মানুষটাকে দেখছে। উজ্জ্বল টিয়া রঙের ফতুয়া এবং ধবধবে সাদা ধুতিতে কি অপরূপ সুন্দর লাগছে। উপরে পেঁচিয়েছে অফ হোয়াইটের চাদর। চুলগুলো আগের চেয়ে বড় লাগছে। স্বাস্থ্যও কমে গেছে অনেকটা। মানুষটা কি ঠিকঠাক খায় না? খাবে কি করে? যে বিরহ যাতনায় সে জ্বলে পুড়ে অঙ্গার,
সে একই বিরহ বাতাসে কল্পেরও তো জ্বর আসার কথা। তরুর পা জোড়া কেউ যেন এঁটে দিয়েছে মাটির সঙ্গে। অসাড় হয়ে আসা শরীরটাকে তবু টেনে হিস্ট্রে কোনো রকমে 2 কদম নিয়ে চলল। গলায় জোর নেই, মিয়মান ভঙ্গুর, তবু ডাকার চেষ্টা করলো একবার, কল্পদা। চারদিকে তীব্র হুড়োহুড়ি, ছুটোছুটি, নানাবিধ শব্দের ভেতরে ওই একটুখানি গলার স্বর বিকট হয়ে ঢুকে গেল কল্পের কর্ণকুহরে। বিকট আতঙ্কে সে পেছন ফিরে চাইল। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে চেয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ধপধপ পদক্ষেপে এগিয়ে এসে একটা হাত চেপে ধরল তরুর। তুই এখানে? বিস্ময় ঝরে পড়ল কণ্ঠনালী বেয়ে। তরু মৃদু হাসল। শরীরে কি জ্বর এলো আবার? এত উত্তাপ লাগছে কেন? কি গরম ওই হাতখানি, কি ওই স্পর্শে। সব বেদনা মেটাতে আর কিছু কি চাই না। পেছন থেকে ভেসে আসা পুরুষালী গলার স্বরে দুজনের ধ্যান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়। হরিহর ডাকছেন। কল্প পেছন ঘুরে চোখের ইশারায় বাবার কাছে এক টুকরো সময় চাইল। শেষ তো সবই, তবু বিদায় বেলা একবার প্রিয়তমাকে মন প্রাণ দেখে নেই না বাবা, তুমি বাধা দিও না। হরিহরের বাহু চেপে ধরে তার পানে অনুনয় ভরা দৃষ্টিতে চাইলেন মঞ্জু। আর কিছু বললেন না তিনি। স্বামীকে নিয়ে সেখান থেকে সরে যেতে কল্প বিদ্যুৎ বেগে তরুকে টেনে নিয়ে চলল পেছন দিকে। একটা ছোট পুকুর ঘুরিয়ে বড় খালের দিকে মিশেছে জঙ্গল, সেদিকে। দিনের আলো প্রায় শেষ। চারদিকে ঘন জাল ছড়ানো কুয়াশা, তা ভেদ করে তবু দেখা যায় ডাগর ডাগর ওই চোখ দুটি। জলে চিকচিক করছে। কল্পের হৃদয় ভেঙে দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ে। মাথার ভেতর জট পাকিয়ে যায় সবকিছু। কেমন ঘোর লাগে তমসা। হুট করে নিজের বাহুডোরা আঁকড়ে নেয় কবুতরের বাচ্চাটাকে। ছোট্ট শরীরটা কুঁকড়ে যায়, কেঁপে কেঁপে ওঠে। কতগুলো মুহূর্ত কাটে দুজনের কেউ জানে না। শেষবেলা শেষ আলোটুকু একেবারে বিদায় জানানোর ঠিক পূর্বে কল্প ছেড়ে দিল। তরুকে সোজা করে দাঁড় করিয়ে ভীষণ গম্ভীর, কঠিন, শক্ত কণ্ঠে বলল, চলে যা তরু, আর কোনোদিন এমুখো হোস না। ভালোবাসার পরম আবেশটুকু মাত্রই ছুঁয়েছিল আখিদয়। এহেন কথায় তা সরে গিয়ে দেখা দিল চমক, বিস্ময়। একই কথা বলছে কল্পদা। তরুর গলা নিস্তেজ, নিষ্প্রাণ। প্রশ্ন করতে গিয়ে টের পায় ভেতরটা শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। কল্প সে ডাগর নয়নজোড়ার প্রশ্ন বোঝে। একটু সরে পিঠ করে দাঁড়ায়। যে কথাটি বলবে বলে ঠিক করেছে তা যে মুখপানির চেয়ে বলা সম্ভব নয়। হৃদয় যে ছিঁড়ে যাচ্ছে তারও, রক্ত বেরোচ্ছে গল গল করে। কিন্তু কিছু কিছু জায়গায় ভালোবাসা অসহায়, বড় অসহায়। আজ আমার বাগদানের অনুষ্ঠান তরু। আজ থেকে আমি তোর নই। আচ্ছা, কোথাও কি বজ্রপাত হলো? এখন তো শীতকাল। শীতকালে বুঝি মেঘেরা বজ্র ঘটায়, নাকি চারপাশের ঘন কুয়াশার কিছুটা নাকে মুখে ঢুকে মগজে চলে গেছে? এমন ঠান্ডা, অসার, নিস্তেজ হয়ে আসছে কেন সবকিছু? কল্পদা কি বলল? কিসের অনুষ্ঠান আজ? এই শ্বাস তবে তার জন্যে? ও, ঘড়ির কাঁটা নীরবে আগায় কতক মিনিট। কল্প ততক্ষণে বলে গেছে না বলা অনেক কিছু, যার প্রতিটি সুরে ব্যথা, গানের কথায় বেদনা। এ যে ভালোবাসার গান নয়, পুরে ছারকার হবার গান। তরুর থেকে কোনো রেসপন্স না পেয়ে কল্প পেছন ঘুরে তাকিয়ে চমকে উঠল। হাঁটু গেড়ে কখন বসে গেছে মেয়েটা। কল্প হাত বাড়ালো, ভীষণ উদ্বিগ্ন গলায় বলল, এই তরু, লক্ষ্মী আমার, ওঠ না। তরু উঠে দাঁড়াতে গিয়ে ভেঙে পড়ল আবারও। পুরোপুরি পড়ার আগে তাকে দুহাতে পুনরায় আঁকড়ে ধরল কল্প। দু চোখে নোনা জলে ভেসে গেছে গলার কাছটা। তরুর চোখে পানি নেই কোনো অনুভূতির অস্তিত্ব। শুধু ভাঙা হৃদয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ছেড়ে গেল একটি প্রশ্ন, তো তুমি আমার কেন হলে না কল্পদা? এই প্রশ্নের জবাব নেই কল্পের কাছে। তীক্ষ্ণ ফলাযুক্ত ছুরিকাঘাত অনুভব করে হৃদয় মন্দিরে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে সবকিছু।
সবখানে ভালোবাসা জিত হয় না, কিছু জায়গায় ভালোবাসা হেরে যায়। গোহারা হেরে যায় বাস্তবতার কাছে, ধর্মের বেড়াকলে, পরিবারের চাপে, নানান ছুতোয় ভালোবাসা ঝরে পড়ে অকালে, ঠিক ভোরের শিউলির মতন। গল্প শোনে, মিউজিক বক্সে গান ছেড়েছে কেউ একজন, তুই যদি আমার হইতি রে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।